সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1253তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ ইব্রাহিমের জীবনের এক চাঞ্চল্যকর হৃদয় বিতারক সত্য বাস্তব ঘটনা। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল বাসর ঘর থেকে সৎমাকে নিয়ে পালিয়ে যায় ছেলে। বাসর ঘর থেকে বাবার বিবাহিত সদ্য বউকে নিয়ে, মানে তার সৎমাকে নিয়ে এই ছেলে পালিয়ে যায়। কিন্তু কেন? শোনার পরে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। যতটা দুঃখজনক ঠিক ততটাই শিক্ষণীয় এক করুণ বাস্তব জীবনের গল্প। আমি সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই ইব্রাহিমের জীবনের এই হৃদয় বিদারক বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনুন এবং গল্প শেষে ইব্রাহিমকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম হোসেন, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, আর কেউ নেই। আমার জন্ম হবার ঠিক 3 মাস পরে নাকি আমার দাদাভাই মারা যায়, আর আমার জন্মের আগেই আমার দাদিমণি মারা যায়। আমাদের পরিবারটা রংপুরের শহরের অদূরে কোনো এক ছোট্ট গ্রামে এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। যদিও আমার বাবার কাজ হয়ে থাকে কৃষি, আমাদের এলাকাতে রয়েছে অগাধ সয় সম্পত্তি। আমার দাদা ছিলেন আমাদের এলাকার এক কথায় জমিদার, আর সেই জমিদারের একমাত্র পুত্র ছিলেন আমার বাবা, যার জন্য দাদার ওই অগাধ সয় সম্পত্তির সম্পূর্ণ মালিক হয় আমার বাবা। শুধু গ্রামেই নয়, আমার বাবার রয়েছে শহরেও, মানে রংপুর শহরেও অনেক জায়গা সম্পত্তি। এক কথায় বলতে গেলে আমার বাবা আমাদের এলাকাতে জমিদার বটে। আমাদের এলাকার অনেক লোকে আমার বাবাকে বেশ কয়েকবার বলেছিল চেয়ারম্যানই ইলেকশন করার জন্য, কিন্তু আমার বাবা কখনোই কোনো ইলেকশন করেননি। তবে ছোটোবেলা থেকে দেখে আসছে আমার বাবা খুব ভালোভাবেই জীবনযাপন করতেছে। আমার বাবা, আমি যেহেতু পরিবারের একমাত্র ছেলে ছিলাম, আমার কোনো ভাই বোন ছিল না, যার জন্য বাবা মা উভয় আমাকে অনেক বেশি ভালোবাসে এবং তাদের ওই আদর ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো পার হতে থাকে। একটা পর্যায়ে আমি প্রাইমারি স্কুলের গণ্ডি পার হই এবং প্রাইমারি স্কুল শেষ করার পরে আমি তখন সবেমাত্র হাই স্কুলে উঠি। হাই স্কুলে আমি যখন পড়তাম, আমার আব্বা ছিল ওই হাই স্কুলের সভাপতি। স্কুলের সভাপতি ছিলেন আমার আব্বা। তো সভাপতির ছেলে হিসাবে ওই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমাকে অনেক ভালোবাসত এবং সভাপতির একমাত্র ছেলে এই হিসাবে সবাই আমাকে মাথায় করে রাখত। এমন করে আমার শৈশবের দিনগুলো, স্কুল জীবনের দিনগুলো কাটতে থাকে। এমন করতে করতে আমি ক্লাস 9 পর্যন্ত পড়ি এবং ক্লাস 9-এ ওঠার পরে আমাদের পরিবারে একটা ঘটনা দেখা দেয়। ঘটনা হচ্ছে এরকম, ক্লাস 9-এ ওঠার পরে আমার বাবা বেশিরভাগ সময় আমি দেখতাম আমাদের স্কুলে গিয়ে বসে থাকে। স্কুলের কোনো কারণ না থাকলেও, কোনো মিটিং না থাকলেও এরপর আমার আব্বা স্কুলের সভাপতির চেয়ারে গিয়ে বসে থাকে। ওই মুহূর্তে আমাদের স্কুলে লাখি ম্যাডাম বলে একজন ম্যাডাম জয়েন করেছে। ম্যাডাম খুবই নতুন এবং ম্যাডামের বাড়ি হচ্ছে গিয়ে আপনার দিনাজপুরের ওইদিকে ম্যাডাম এখানে ট্রান্সফার হয়ে আসছে এবং ম্যাডামের একটা ছোট মেয়ে, যার বয়স প্রায় আপনার 3 থেকে 4 বছর হবে, এরকম একটা মেয়ে আর ম্যাডাম একসাথে থাকে। তো ম্যাডামকে এখানে আমার আব্বা যখন এখানে জয়েন করার পরে আমার আব্বুর সাথে কথা বলে, আমার আব্বুই তখন ম্যাডামকে এখানে ঘর ভাড়া করে দেয়। তো স্কুলের পাশে একটা ফ্যামিলিতে ম্যাডাম ঘর ভাড়া থাকে এবং তার পাশাপাশি ম্যাডাম স্কুলে শিক্ষকতা করে। আমার আব্বা বেশিরভাগ সময় সেই সময়টাতে স্কুলে গিয়ে বসে থাকতো এবং ম্যাডামের সাথে কারণে অকারণে কথাবার্তা বলতো এবং ম্যাডাম আর আমার বাবার মাঝে খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের নাম কি ঠিক সেই মুহূর্ত পর্যন্ত আমি এটা বুঝতে পারিনি। আমার আব্বার সাথে ম্যাডাম অনেক কথাবার্তা বলে এবং আব্বা ম্যাডামের সাথে অনেক ক্লোজলি কথাবার্তা বলে। এইরকম করে সময়গুলো কাটতে কাটতে একদিন দুপুরবেলা আব্বা আমাদের ওই স্কুলের ম্যাডামের নাম হচ্ছে গিয়ে লাখি ম্যাডামকে আমাদের বাড়িতে দাওয়াত দেওয়ার পরে আমার আব্বু ওই দিন অনেক বাজার সাজার করে, মাকে দিয়ে অনেক রান্নাবান্না করায়। এরপর ওই লাখি ম্যাডাম আমাদের বাড়িতে যায়, মানে লাঞ্চ আওয়ারে আমাকে নিয়ে যায়। আমি আর ম্যাডাম একসাথে যাই এবং গেলে পরে ম্যাডাম আমাদের বাসায় খাওয়া দাওয়া করে আবার লাঞ্চ আওয়ারের মধ্যেই ম্যাডাম আমাকে নিয়ে বাড়ি থেকে ফিরে আসে। আসার পরে আমি তখন ক্লাস করলাম। ক্লাস শেষ করে বিকেলবেলা বাড়িতে যাওয়ার পরে আমার মা তখন আমাকে বলে, এই মহিলাটা কে রে? আম্মু বলতেছে। তাই আমি বললাম যে আম্মু, ওনার নাম হচ্ছে লাকি ম্যাডাম, উনি আমাদের স্কুলের নতুন জয়েন করছে। পরে আমার আম্মু বলে যে তোর আব্বার সাথে ম্যাডামের কোনো সম্পর্ক আছে, এমন করেই বলে। আমার আম্মু কিন্তু মোটামুটি অনেকটা শিক্ষিত মানুষ ছিল, দেখতে শুনতে অনেকটা সুন্দর ছিল।
তাই আমি বললাম যে আব্বুর সাথে সম্পর্ক বলতে, আব্বু তো স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, তাই আব্বুর সাথে ম্যাডামের সম্পর্ক হয়েছে মানে ওরকমই। আমার আম্মা বলে, না তুই যেরকম জানিস আমার কাছে মনে হয় এর থেকেও বেশি তোর বাবার সাথে ম্যাডামের সম্পর্ক আছে। আমি বললাম যে না মা, আসলে এই বিষয়ে আমি তেমন কিছু জানি না, তবে এরকম কিছু মনে হয় না। আমার আম্মা বলে যে না, এরপরও তুই বিষয়টা একটু যাচাই বাছাই করবি। তখন আমি ক্লাস 9-এ পড়ি ওই মুহূর্তটাতে। আমি বললাম যে আচ্ছা মা ঠিক আছে। এরপরে আমি আমার আব্বাকে একটু ফলো করতে থাকি। আমার আব্বা যথেষ্ট পরিমাণে লম্বা, ফর্সা এবং খুবই মানে ফালোয়ান একজন লোক ছিল। আমার দাদা নাকি হুর খেলা খেলতো, মানে হুর ধরতো। তো এবং আমার দাদার মতোই আমার বাবা হয়েছে, যথেষ্ট পরিমাণের বিল্ডার্স বডি। এক পর্যায়ে দেখা গেল কি যে এরকম করে আম্মু যখন আমাকে বললো, আমি একদিন হঠাৎ করে আমাদের অফিস কক্ষে আমাদের হেড স্যারের রুমের ভিতরে আমি একটা ছোট্ট দৃশ্য দেখতে পাই। তো যেই দৃশ্যটা আমি দেখি, এই দৃশ্যটা আমার কাছে মোটেও ভালো লাগে নাই, এটা একটু খারাপ দৃশ্যই বটে। কয়েক সেকেন্ডের জন্য আমি এটা দেখি, দেখার পরে আমি একদিন আমার আব্বুরে বললাম যে আব্বু, তুমি বারবার স্কুলে কেন আসো? আগে তো স্কুলে কোনো রকমের মানে মিটিং ছাড়া, স্কুলের কোনো কাজ ছাড়া স্কুলে তুমি আসতা না, ইদানিং দেখতেছি কোনো কারণ ছাড়াই তুমি প্রতিনিয়ত স্কুলে আসো, এর কারণটা কি? আব্বা আমাকে বলে, আমি এমনিই আসি, আমার কত ধরনের কাজ আছে, সব কাজের বর্ণনা কি আর দেওয়া যায়? আমি তখন আমার আব্বারে বললাম যে সব ধরনের কাজের বর্ণনা দেওয়া যায় না মানে? তোমার তো কোনো কাজ নাই, তুমি তো বিনা কারণে এখানে এসে বসে থাকো। আব্বু আমার সাথে রাগারাগি করে, তোর পড়া তুই পড়, তোর এত বেশি জানার প্রয়োজন নাই, মানে আমাকে একটু আব্বু ধমকাধমকি করে। এরপরে এর 2 থেকে 3 দিন পরে একদিন আম্মু আমাকে বলতেছে, মানে স্কুল থেকে যাওয়ার পরে বিকেলবেলা আমার বলে, মাগরিবের পরে ইব্রাহিম আমি তোর নিয়ে এক জায়গায় যাব। আম্মু বলতেছে, আমি তখন বললাম যে মাগরিবের পরে তা কোথায় যাবা? আম্মু বলে, আমি তোরে নিয়ে যাব। তো মাগরিবের পরে আমার আব্বা যখন বাজারে চলে যায়, ওই মুহূর্তে আমার আম্মা তখন আমাকে নিয়ে বের হলো। বের হতে হতে আমি দেখলাম যে আমার আম্মা আমাদের স্কুলের যেই হেড স্যার আছে, মানে প্রধান শিক্ষক আছে, প্রধান শিক্ষকের বাড়ির দিকে যাচ্ছে। আমি তখন বললাম যে কী ব্যাপার মা, তুমি প্রধান শিক্ষকের বাড়ির দিকে যাচ্ছ কেন? মা বলে, তোরে পরে বলবো। এই বলে মা তখন আমাদের প্রধান শিক্ষকের বাড়িতে যায়। আমাদের স্যারের ওই বাড়িটা আপনার মানে কাটকা বাড়ির মতো ছিল আর কি, মানে টিন দিয়ে করা ছিল, বিল্ডিং ছিল না। স্যার অন্য কোথাও বাড়ি বানাইতেছে, বিল্ডিং করতেছে, এই জন্য আপাতত ওখানে পুরনো একটা বাড়ি আছে ওই বাড়িতে। তো স্যারের একটা রুম আছে যেখানে বসে স্যারে পড়াশোনা করে। ওই রুমের মধ্যে আম্মু তখন আমাকে নিয়ে ঢুকছে। স্যারও মাগরিবের নামাজ টামাজ পরে একটু রিল্যাক্সে বসছে, নামাজ কালাম পরে বসছে। তো আমার আম্মাকে দেখার পরে সালাম দিল। আমার আম্মা সালামের উত্তর নিল। পরে মনে হয় আম্মার সাথে হেড স্যারের আগেই কোনো কথাবার্তা হয়েছে। এবার আম্মু যখন কথা শুরু করে তখন হেড স্যার বলতেছে, ইব্রাহিমরে একটু বাইরে পাঠিয়ে দেন, ইব্রাহিমরে একটু বাইরে পাঠান। আমার ভিতরে তখন আরও ডাউট ঢুকে যায়, কী ব্যাপার, আমাকে বাইরে পাঠাইতে হবে কেন? ইনারা কী কথা বলে, আমি শুনলে সমস্যা কি? এরপর আম্মু আমাকে বলে, ঠিক আছে তুই একটু বাইরে যেয়ে দাঁড়া, আমি তোর স্যারের সাথে কথা বলে আসতেছি। তা আমার ভিতরে খুব সন্দেহ জাগে যে কী কথা বলবে স্যারের সাথে। একবার যে আমি তখন করলাম কি, আমার আম্মু যখন স্যারের সাথে কথা বলতেছে, আমি ওই মানে স্যারের রুম থেকে বের হয়ে পাশে গিয়ে আমি আড়ি পেতেছিলাম তারা কি বলে শুনবো, এবং কান পেতে থাকি। এবং একটা পর্যায়ে শুনতে পাই আমার মা আমার আব্বার সম্বন্ধে কথা বলে, এবং আমাদের স্কুলের হেড স্যার বলে আমার আব্বার সাথে লাকি ম্যাডামের অবৈধ সম্পর্ক আছে, এদের সাথে শারীরিক সম্পর্ক হয় প্রতিনিয়ত। আমার আব্বা এগুলো করে এবং আমার আব্বা এই ম্যাডামকে ছাড়া কিছুই বুঝে না, এবং আব্বা নাকি ওই ম্যাডামকে বিয়ে করে ফেলবে, এই ধরনের কথাবার্তা বলে। এবং বলে আমার মাকে বলে দেয়, খবরদার ইব্রাহিমরে কিন্তু বলে দিয়েন যাতে আপনি যেখানে আসছেন আমার সাথে কথা বলছেন, ইব্রাহিম যাতে ওর বাবারে না বলে। আর আপনি যে আসছেন কেউ কি দেখছে? আমার আম্মা বলে, না ভাই কেউ দেখে না, আমি গোপনে আসছি। বলে ঠিক আছে তাহলে চলে যান, বাট ইব্রাহিমরে বলে দিবেন ও যাতে ওর বাবারে না বলে। আমার মা তখন বললো আচ্ছা ঠিক আছে। পরে আমি আবার সামনে গিয়ে দাঁড়াইছিলাম, আম্মা তখন বেরোইছে। বেরোয়ার পরে আম্মা আমার সাথে হেঁটে হেঁটে যাচ্ছে। আমি বললাম, আম্মা স্যারের সাথে তোমার কী কথা হইলো ঘরের মধ্যে? মা তখন বলে, তোরা একটা কথা বলবো? আমি বললাম বলো। মা বলে, আমি যেখানে আসছি তোর হেড স্যারের সাথে কথা বলছি, এটা কিন্তু খবর দাও তোর আব্বুর কাছে বলবি না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আব্বুরে বলবো না, কিন্তু ঘটনা কি আমাকে তো বলবা। আমার আম্মা বলে, তেমন কিছু না, তুই বাড়ি চল। পরে বাড়িতে যাই, এবং এই যে আমি ওই দিন কথাবার্তাগুলো শুনলাম, শোনার পরে আমি আমার আব্বুকে ফলো করতাম। এমন করতে করতে আব্বুর কিছু বিশ্রী জিনিস আমার চোখের সামনে ধরা পড়ার পরে আমার তখন আমি ক্লাস 9-এ পড়ি, আমি তোর ছোটো না, আমি অনেক বড়, এবং অনেকে এটা নিয়ে কানাঘেঁষা করে, অনেকে স্কুলে অনেক কথাবার্তা বলে, অনেকেই তো দেখে, তাই না? আর বিশেষ করে দেখা যায় যে এই জিনিসগুলো তো ধামা চাপা থাকে না, এই জিনিসগুলো তো চাপা থাকে না, এগুলো প্রকাশ হয়ে যায়, প্রচার হয়ে যায়। তো দেখা গেল যে এটা মানে একদম সবার কানে কানে পৌঁছায় গেছে যে এরকম একটা ঘটনা ঘটতেছে। তারপর দেখা গেলো যে আম্মু আমারে বারবার বলে যে এরকম করে আম্মু আমার সাথে কথা বলে, বা আমি এগুলো স্কুলে দেখতে পাই। এমন করতে করতে একদিন শুক্রবার ছিল, তা আব্বু ম্যাডামকে বিয়ে করে ফেলবে বা ম্যাডাম তার আগের স্বামীকে ছেড়ে দিবে, এরকম কথাবার্তাও চলতেছিল। শুক্রবার ছিল, ওই দিন আমি পড়তেছিলাম। আমাদের এর পরের দিন হচ্ছে শনিবার স্কুলে পরীক্ষা আছে।
মানে পরীক্ষা ক্লাস 9-এর পরীক্ষা আছে, এটা কি মানে দ্বিতীয় সাময়িক পরীক্ষা কিনা আমি জানি না, নাকি ফাইনাল পরীক্ষা, একটা পরীক্ষা ছিল। আমার মনে আছে আমি পড়তেছিলাম। এখন পড়তে পড়তে আব্বু আম্মু তখন খুব ঝগড়া লেগে যায়, এবং ঝগড়া লাগার একটা পর্যায়ে আম্মু চিৎকার করতেছে, খুব জোরে জোরে চিৎকার করে বলতেছে, ইব্রাহিম রে, ওই ইব্রাহিম আমারে বাঁচা, আমারে মেরে ফেললো রে, আমারে মেরে ফেললো। দেন প্রতিনিয়ত কিন্তু আম্মু ঝগড়া করতো, এই লাকি ম্যাডামকে নিয়ে আমার আব্বুর সাথে ঝগড়া করতো। দুজনের মাঝে অনেক কথা কাটাকাটি হইতো, কিন্তু কখনোই মা এভাবে আমাকে ডাকে নাই যে ইব্রাহিম তাড়াতাড়ি আয়, মারে তো মেরে ফেললো, মারে বাঁচা। আমি তখন দৌড় দিয়ে মায়ের দরজার সামনে গেলাম, গিয়ে দরজা ধাক্কাইতেছি, ভিতর থেকে দরজা লাগানো। আমি বারবার বলতেছি দরজা খোলেন, ও মা দরজা খোলেন, কিন্তু ভিতরে দরজা খোলা হচ্ছে না। এবং একটা পর্যায়ে অনেকক্ষণ পরে দেখলাম আমার আম্মার আর কোনো সারা শব্দ নাই। আম্মা সারা শব্দ নাই দেখা আমি তখন কী করলাম, দরজা ধাক্কাইতেছি, আব্বা তখন দরজা খুলে সোজা বেরিয়ে গেছে। আব্বু বেরিয়ে যাওয়ার পর আমি ভিতরে ঢুকলাম, ঢুকে দেখে আমার মা পড়ে আছে। আমি তখন মানে বুঝতে পারলাম না যে আমার বুকের উপরে একটা বালিশ, আম্মা এমনি পড়ে আছে। আমি ওখানে আম্মুকে তখন ধরে চিৎকার করে মানে কান্না করতেছি। আশেপাশে আমাদের বাড়িটা অনেক বড় ছিল, তো আশেপাশে তেমন কোনো বাড়িঘর ছিল না। আশেপাশে বাড়িঘরের মানুষ আমি তখন ডাইকে আইনে সবাই মিলে মারা তখন হসপিটালে নিয়ে যায়, এবং হসপিটালে নিলে পরে ওখানকার ডাক্তার বলতেছে আমার আম্মু নাকি মারা গেছে। এবং আমার কাছে জিজ্ঞেস করে কী ব্যাপার, আমি বললাম যে এই ঘটনা যখন জানাজানি হলো, তখন আম্মু লাশ তখন তারা ওভাবে দিবে না, লাশ পোস্টমর্টম করলো, এবং ময়নাতদন্ত করার পরে লাশ থেকে রিপোর্ট বেরিয়ে আসলো আমার আম্মুকে শ্বাসরোধ করে মানে নিঃশ্বাস আটকে মারা হইল। তা আমার কাছে যেটা মনে হলো যে আমার আব্বার যে মানে বালিশটা আমি দেখেছিলাম আমার মায়ের বুকের উপরে, সম্ভবত ওই বালিশটা চাপা দিয়ে আমার আম্মাকে মেরে ফেলে। আমি তখন চিৎকার করতেছি, এবং একটা পর্যায়ে আমার মামারা তখন করলো আমার বাবার নামে গিয়ে একটা হত্যা মামলা দায়ের করে। ওই সময় থানা থেকে আমার আব্বার নামে একটা হত্যা মামলা দায়ের করে, এবং আমার আব্বা তখন বাড়ি থেকে পালিয়ে যায়। আব্বুর আর কোনো খোঁজ খবর পাই না। মামারা তখন আমার বলে তুই পড়াশোনা কর, মামা তখন আমাকে মামাদের বাড়িতে নিয়ে আসে। তা আমার মামার বাড়ি থেকে কিন্তু আমার স্কুলটা অনেক দূরে ছিল, কয়েকদিন মামার বাড়ি থেকে স্কুলে যাই আসি, এবং একটা পর্যায়ে আমি তখন আমাদের বাড়ি থেকে স্কুলে যেতাম, স্কুল থেকে আসতাম। এমন করতে করতে আমার সাথে আমার পাশের ঘরের এক কাকা আছে, নানা আছে, নাম হচ্ছে রফিক নানা। তো এই রফিক নানা আবার আমার সাথে থাকতো ঘরের মধ্যে রফিক নানা থাকতো। থাকার পরে তো রফিক নানা আবার আমারে মানে নানিও ছিল, নানি আমার রান্না বাড়া করে দিত, ওই ঘরে থাকতাম, আমরা খাইতাম। তো এমন করতে করতে একদিন রাতের বেলায় রফিক নানা বলতেছে যে ইব্রাহিম তোর বাবা আসছে। রাত তখন একেবারে গভীর, আমি ঘুমিয়ে আছি, আমার তখন ডাক দিয়ে বলতেছে। আমি বললাম যে আব্বু আসলে আমি কী করবো, বলে তোর সাথে কথা বলবে। আমি বললাম যে না, আমি কথা বলবো না, যে আমার মাকে মেরে ফেলছে আমি এই লোকের সাথে কথা বলবো, এটা বদমাইশ খারাপ লোক। তারপরে বলতেছে তোর সাথে একটু কথা বলবে, তা তুই গিয়ে তোর আব্বুর সাথে একটু কথা বল। পরে আমার মানে বাবা তো না, খারাপ হোক আর ভালো হোক তিনি তো আমার বাবা। এরপর আমি দিয়ে গেলাম, এবং আমি তখন ঘরের পিছনে গেলাম। ঘরের পিছনে যাওয়ার পরে ওই রফিক নানা আমায় তখন নিয়ে গেল। ঘরের পিছনে যাওয়ার পরে আমার আব্বা তখন এসে আমার পা ধরে কান্না করতে শুরু করে। আমি তো তখন ধরুন অনেক বড়, ক্লাস 9-10 পড়ি। পরে পা ধরে যখন কান্না করতে শুরু করে আমি বললাম আব্বা পা ছাড়ো। পরে পা ছাড়ার পর আব্বা আমারে বলতেছে আমি তোর আম্মার সাথে ঝগড়া করি তো সবসময় করি, বাট ওই দিনটাতে আমি বুঝতে পারি নাই এবং রাগের মাথায় কীভাবে কী হয়ে গেছে আমি বুঝতে পারি না, তুই আমাকে মাফ করে দে। আমি বললাম আমি তোমারে মাফ করার কে, মামারা মামলা করছে, এখন আমি কি করব। আব্বা তখন বলে যে মামলা তুই উঠিয়ে নিতে বল, তোর মামাদেরকে দিয়া মামলা উঠিয়ে নিতে বল, এবং আমি যা করার তা অন্যায় করছি, অপরাধ করছি, আমরা মাফ করে দে। আমি বললাম যে না, আমি মামলা উঠিয়ে নেওয়ার কে, আমি তো মামলা উঠানোর বিষয়ে কোনো কিছু জানি না, বা এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, এইটা মামারাই ভালো জানে, আমি কিছু জানি না। এইটা বললে আমি তখন ওখান থেকে স্কিপ করে আব্বুর কাছ থেকে চলে আসি। আব্বু তখন চলে যায়। পরে মাঝে মাঝে আব্বু 2-3 দিন পর রাতের বেলা আসতো, আমার সাথে ঘরের পিছনে গিয়ে দেখা করতো, আমি কথা বলতাম, অতটুকুই, আর কিছু না। এমন করতে করতে রফিক নানা আমার বুঝাইতে আছে, ইব্রাহিম একটা কাজ কর, তোর মামাদেরকে বুঝিয়ে বল তোর আব্বার মামলাটা উঠে ফেলতে, তোর মা তো মরে গেল, মারে তো হারাই ফেলে, এখন এইভাবে যদি তোর বাবা বাইরে থাকে তোর বাবাও তো একটা সময় মারা যাবে। একটা কাজ কর, তোর আব্বার একটু বুঝিয়ে শোনায়া, তোর মামাদেরকে একটু বুঝিয়ে শোনায়া মামলাটা উঠাই নে। তোর আব্বার বয়স হয়েছে, তোর আব্বার কি আর আগের মতো শরীরে শক্তি আছে, তা এই বয়সে তো লোকটা মারাও যেতে পারে। তো এরকম করে বুঝাইতে একটা পর্যায়ে আমার নিজের কাছেও মনে হলো যে ঠিক আছে, আমি তাইলে আমার মামাদেরকে বুঝাই বলে যাতে মামলাটা উঠে নেয়। আমার মাকে তো মা তো মরেই গেল, মাকে তো আর ফিরে পাইলাম না। আব্বু যদি বাইরে থাকে ভাল লাগলো না। এসএসসি পরীক্ষার মানে আগ মুহূর্তে আমি তখন আমার মামাদেরকে ধরলাম, মামলা কিন্তু 1 বছরের মতো তখন চলতেছিল। পরে মামাদেরকে ধরলাম যে মামলা উঠে নাও, এটা সেটা, নানু আছে, নানুরে ধরছি। পরে তারা মামলা উঠাবে না, আমি অনেক বুঝিয়ে শুনিয়ে শেষ পর্যন্ত আমার নানুকে দিয়ে আমার মামাদেরকে রাজি করাই যে আমার আব্বার নামে মামলা দিয়ে আর কী হবে, মা তো মরেই গেছে।
এখন আমি আব্বাকেও হারাবো, এটা ওইটা। পরে আমার মামারা তখন আমার নানুর কথায় মামলা উঠে নেয়, এবং মামলা যখন উঠে নেয় এরপর আমার আব্বা আবারও পুনরায় বাড়িতে আসতে শুরু করে, বাড়িতে আসা যাওয়া করে, চলাফেরা করে। এইভাবে কয়েক মাস থাকার পরেই ওই সবাই আমার আব্বুর সাথে কথাবার্তা বলে, এরকম করতে করতে আব্বুরে বলে যে আপনি বিয়ে শাদী করেন। মানে আমারও সবাই বলে তোর আব্বার যেহেতু একটু মেয়েদের প্রতি একটা খারাপ চাহিদা আছে, তো সেখানে যদি তোর আব্বা বিয়ে শাদী না করে তাহলে তোরা বারো খারাপ হয়ে যাবে, তো এর চেয়েও বরং একটা বিয়ে করাই দে। তোর আব্বা যদি বাইরে কোনো অপরাধ করে বা অন্যায় করে এটার শাস্তি তোকেও পেতে হবে, তাই তার চেয়েও বরং উনি বিয়ে করো, তোদের ঘরেও তো একটা মানুষ দরকার, কারণ রান্নাবান্না করার কোনো লোকজন নাই, রান্নাবান্না করতে পারি না, খাওয়া দাওয়া করতে পারি না। মানে খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে তখন সময় কাটতেছিল। পরে সবাই আমাকে বোঝাচ্ছে তোর আব্বার একটা বিয়ে করে দিয়ে, বিয়ে করে দিলে পরে তোদের রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে, এরকম করে আর কোনো সমস্যা হবে না। এভাবে যখন আমাকে বুঝায় আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, এভাবে যদি হয় তাহলে ঠিক আছে। পরে আমি সবাই বুঝে শুনে বললাম যে ফাইন, ঠিক আছে, আমার আব্বা যদি বিয়ে করতে চায় তাহলে আব্বারে বিয়ে করান। এরপরে গ্রামের সবাই বসে এবং সবাই মিলে আলোচনা করে পরে আমার আব্বার জন্য মেয়ে দেখলো। আব্বার জন্য মেয়ে দেখলো বলে একটা মহিলা, ওনার আগে বিয়ে হয়েছে, ওনার মানে আগে সংসারের একটা মেয়ে আছে, তো ওই মেয়ে তার স্বামী নিয়ে গেছে ডিভোর্সি, ওইটাকে আমার আব্বাকে বিয়ে করাবে। মহিলাও দেখতে শুনতে ভালো আছে, তবে অনেকটা মোটা। তো এরপরে আমাকেও দেখালে, আমিও বলছি যে ঠিক আছে করুক। পরে আমার আব্বা ওই মহিলাকে বিয়ে করে আনলো, এবং মহিলাকে বিয়ে করে আনার পরে আমার আব্বা অনেকটা ভালো হয়ে গেল, আগের মতো করে কোনো কিছু করে না, করে না, মানে মোটামুটি অনেকটাই ভালো হয়ে গেল। এবং এরই মাঝে আমি তখন এসএসসি পরীক্ষা দিলাম, এবং এসএসসি পরীক্ষা আমি যখন দিচ্ছি তখন আমার নতুন মা কিন্তু প্রেগনেন্ট, মানে ওনার পেটে বাচ্চা আসছে আমার আব্বু বিয়ে করার পরে। তো দেখা গেল যে আমি পরীক্ষা দিচ্ছি, তো আমার তো ভাই পড়াশোনার প্রতি কোনো মনোযোগ নাই। এমনি মা মারা গেল, আব্বা মামলা খাইলো, আবার আব্বা নতুন করে বিয়ে করলো, ঘরে সৎ মা আসলো, এইসব মিলিয়ে তো আমার পড়াশোনার অবস্থা একেবারেই বাজে। এমন করতে করতে আমি আসলে এসএসসি পরীক্ষা দিই, কিন্তু এসএসসি পরীক্ষাতে আমি 3 সাবজেক্টে ফেল করি, মানে এসএসসি পরীক্ষায় ফেল করি। এবং ফেল করার পরে মনটা তখন খুব খারাপ হয়ে গেল, মানে অতিরিক্ত খারাপ হয়ে গেল। আমার আব্বা আমাকে বোঝাচ্ছে তুই আবারও পরীক্ষা দে, সমস্যা নাই, যা হবার তা হয়েছে, আবার পরীক্ষা দে। তো আমি আবারও পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ওই মুহূর্তে আমার আম্মুর ঘরে আমার একটা বোন হয়, মানে আমার একটা সৎ বোন হয়, এবং সৎ বোনটাও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, অনেক কিউট হয়। তো আমার সৎ বোনটা হওয়ার পর আমার আব্বা আমার সৎ বোনটাকে খুব আদর করতো, যত্ন করতো, ভালোবাসতো। এই মর্মে আমি তখন পুনরায় আবারও 1 বছরের মধ্যে আমি আবারও এসএসসি পরীক্ষা দিই, এবং পরের বারে এসএসসি পরীক্ষা দিলে পরে আমি তখন পাশ করি। পাশ করলে আমি তখন একটা কলেজে ভর্তি হই। তা আমার একটা সৎ বোন হওয়ার পরে কিন্তু আমার একটা সৎ ভাই আমার আম্মুর ঘরে হয়, আমার একটা সৎ বোন, একটা সৎ ভাই হয়। এবং ওই সৎ ভাইটা হয় কিন্তু এই যে সেকেন্ড টাইম যে সৎ ভাইটা হয় আমার মায়ের 2টো সন্তানের সিজারে হয়, মানে সিজার করে হয়, পেট কেটে বের করে। তো সৎ ভাইটা যখন হয় তখন আমার আম্মুর পেটের মধ্যে একটা সমস্যা দেখা যায়, কি জানি বলেছিল। তা আমার আম্মুর স্বাস্থ্য আরও বেড়ে যায়, আমার আম্মা কোনো কাজ কাম করতে পারে না। আমি তখন সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি, ইন্টারমিডিয়েট পাস করে, মানে সরি আপনার স্কুল পাস করে। এরপরে আমার আম্মু কোনো কাজ কাম করতে পারে না, মানে কোনো কাজ কাম, টোটালি কোনো কাজ কাম করতে পারে না, এবং আম্মুর অবস্থা তখন খুব খারাপ হয়ে যায়। তো আম্মু তখন করলো কি, আম্মু দূর সম্পর্কের বলতে আম্মুর বাড়ির দূর সম্পর্কের এক মেয়ে, নাম হচ্ছে নিজম। তা ওই মেয়েটাকে আমার আম্মু তখন আমাদের বাড়িতে নিয়ে আসছে, এবং আম্মুর সাথে থাকবে বা কাজ কাম করবে বা আম্মুকে একটু হেল্প করার জন্য। তো মেয়ের পারিবারিক অবস্থা অনেকটা দুর্বল ছিল, মানে মোটামুটি অনেকটা গরিবের মেয়ে ছিল আর কি। মেয়ে আগে নাকি ঢাকায় কোন বাসায় কাজ করতো, এখান থেকে কী কারণে ঢাকা থেকে চলে আসে, এবং ঢাকা থেকে আসার পরে মেয়ে বাড়ির মধ্যে আসে। আমার আম্মা কেমনে খবর পাইছে, মানে আমার সৎমা তখন ওই মেয়েটাকে নিয়ে আসে। তো যেহেতু আমার পিটাপিটি একটা ভাই বোন হয়ে গেল, ওদের দেখাশোনা করা, আমার আম্মা কোনো কাজকাম করতে পারে না, আম্মাকে হেল্প করা এবং রান্নাবান্না করা, আব্বুর দেখাশোনা করা, আমি কলেজে যাই, পড়াশোনা করি, আমার দেখভাল করা, এই সব কিছুর জন্যই তখন এই মেয়েটাকে তখন আনা হয়। মেয়েটাও মোটামুটি অনেকটা ভালো ছিল, আমাদের ঘরে ছিল, কাজকাম করতো, খুব মনোযোগ দিয়ে কাজ করতো, নিজের ঘরের মতো, সম্পূর্ণ নিজের ঘরের মতো কাজ করতো, সবার সাথে খুব নম্র ভদ্র এবং ভালো ব্যবহার করতো, সবার সাথে অনেক ভালো ব্যবহার করতো। তো আমি তো বেশিরভাগ সময় চুপচাপ বসে থাকতাম, ভালো লাগতো না, অনেকটা মন খারাপ হয়ে থাকতো, এবং বেশিরভাগ সময় মানে মন খারাপ হয়ে বসে থাকতাম। এমন করতে করতে আমি একদিন একটা পড়তেছিলাম, ইংলিশ পড়তেছিলাম। তো ইংলিশ আমি যখন পড়তেছিলাম আমার ওই পড়তে আমার মনে হয় কোনো একটা ওয়ার্ডে ভুল হয় বা কিছু একটা, ওই মেয়েটা তখন আমাকে পাশে বসে থাকে আর কি, ওই বেশিরভাগ সময় বসে থাকতো, চুপচাপ ও বসে থাকে। তা ও আমারে বলতেছে আপনার এই পড়াটা ভুল হয়েছে, আমারে বলে। আমি বললাম কেন? বলে উচ্চারণ, ওয়ার্ডের একটা উচ্চারণ ভুল হয়েছে। আমি বললাম কেন? বলে এটার উচ্চারণ হবে এইটা। আমি তখন বললাম যে উচ্চারণ এইটা হবে, তুমি ওইটা বলতেছো কেন? ও বলে যে না, উচ্চারণটা এইটা হবে, আপনার উচ্চারণটা ভুল আছে। আমি বললাম বাপরে বাপ, তুমি কি ইংলিশে রিডিং পড়তে পারো? বলো অবশ্যই পারি।
আমি দিয়ে পড়ো তো। পরে আমার বইটা দিলাম, ইন্টারমিডিয়েটের বই বুঝেন, ও ভাই ইংলিশ একদম থ্রুলি রিডিং পড়তেছে, এবং থ্রুলি তার রিডিং পড়া দেখে, এবং সে ইংলিশে কথাও বলতে পারে, মানে সে ইংলিশে কথাও বলতে পারে, ইংলিশ পড়তে পারে, এবং তার হাতের লেখা এত সুন্দর, মানে যা বলার মতো না। আমি এগুলো দেখার পর অবাক হয়ে গেলাম। আমি বললাম যে তুমি এগুলো শিখলে কোত্থেকে, এত সুন্দর হাতের লেখা, এরপরে মানে এগুলো তুমি কিভাবে পারলা? আমার বলতেছে আমি ঢাকায় যে বাসায় থাকতাম, আমার ওই বাসার ম্যাডাম ছিল হচ্ছে একটা হাই স্কুলের শিক্ষিকা। আমি বললাম তারপর বলে ম্যাডামের সাথে আমি মাঝে মাঝে পড়তাম, বসতাম, ম্যাডামের বাচ্চাদেরকে আমি পড়াইতাম, এমনি এমনি আমার অনেক কিছু শেখা আছে। তারপর দেখলাম যে ও আসলে অনেকটা মেধাবী, মানে মোটামুটি প্রায় অনেকটাই মেধাবী, এবং এরকম করে তখন আস্তে 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 করে সময়গুলো কাটতেছে। এইভাবে কাটতে কাটতে আমাদের কলেজে তখন একটা নবীন বরণের মতো করে একটা অনুষ্ঠান করা হয়। তাই ওই অনুষ্ঠানের মধ্যে, তখন এটা আমাদের কলেজ, তো অনুষ্ঠানের মধ্যে তখন মানে বহিরাগতদেরকেও তখন ওখানে মানে বিভিন্ন ধরনের এই যে অ্যাক্টিভিটিগুলো আছে, খেলাগুলো আছে, এগুলোতে বহিরাগতদেরকেও জয়েন করানো হয়, চাইলে বহিরাগতরাও জয়েন করতে পারে। এরকম একটা অনুষ্ঠানের মধ্যে মেয়ে একদিন আমারে বলতেছে, ওটা আমার মাইকিং করা হয়েছে এলাকাতে। তা মাইকিং করার পরে মাইয়া বলতেছে যে, নিজুম বলতেছে যে ভাইয়া, ইব্রাহিম ভাইয়া, আমি ওখানে একটু নাচবো, আমার একটা নাচের ব্যবস্থা, আমি ভালো নাচতে পারি। আমি বললাম ধরো তুমি উল্টাপাল্টা নাচবা, তারপর আমার মান সম্মান আরও নষ্ট হবে। বলেন না না না, আমি ভালো নাচতে পারি, আপনি আমার একটা অডিশনের ব্যবস্থা করে দেন। তাই আমি বললাম ঠিক আছে, যেহেতু আমি কলেজে পড়ি। পরে আমি ওর একটা নাম লেখাই দিলাম, এবং 4 নম্বরেও তখন নাচতে আসছে। ভাই আমি বললে হয়তো আপনি বিশ্বাস করবেন না, ওর নাচ দেখে পুরো কলেজের পোলাপাইন সব ফিদা হয়ে গেল। মেয়েটা দেখতে অনেকটা হ্যাংলা ছিল এবং লম্বা, মানে খুবই সুন্দর ছিল, একদম ইন্ডিয়ান নায়িকাদের মতো। আর ওর নৃত্য দেখে, মানে ওর নাচ দেখে মনে হচ্ছে ও অনেক দিন ধরে কোথাও না কোথাও নাচ শিখতেছিল। তার এত সুন্দর নাচ দেখে আমার কলেজের পোলাপাইন সব ওর প্রতি ক্রাশ খেয়ে যায়। সবাই আমার বলে কী রে, আমি কারো কাছে বলি না যে আমাদের বাসার কাজের মেয়ে, আমি বলি আমাদের খালাতো বোন। আমি সবার কাছে এটাই বলি যে আমার খালাতো বোন আমাদের বাসায় থাকে। এবং এরপরে হলো কি, মানে বিভিন্ন পোলাপাইনে ওর প্রেমে পড়ে গেছে, ওরে ফলো করতে থাকে, ওর সাথে কথা বলার জন্য চেষ্টা করে, বিভিন্নভাবে ওর প্রতি আকৃষ্ট হয়ে গেছে, ওর সাথে কথা বলা ট্রাই করে, এটা করে ওইটা করে, মানে সবাই আমাকে তখন বিরক্ত করে যে মামা মেয়েটা তো অনেক কিউট, এটা ওইটা। আমার বন্ধুরা আমার বাসায় যেত ওর সাথে কথা বলার জন্য চেষ্টা করতে, এবং কয়েকজন ওরে প্রেমের প্রপোজালও দিয়ে ফেলে। তো আমারও না তখন ভিতর থেকে ওরে ভালো লাগতে শুরু হয়। আমি জানি না কেন আমার এই ভালো লাগাটা ওর প্রতি জেগে যায়, মানে কেন জানি মনে হয় যে দেখতে শুনতে যেহেতু এতটাই সুন্দর, এতটাই ভালো, এবং পড়াশোনাও জানা, ও যদি আজকে কোনো বড় লোকের ঘরে জন্মাইতো তাহলে ওরে কোটিপতির মানে ছেলেরা বিয়ে করার জন্য পাগল হয়ে যেত। আজকে হয়তো নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মানোর কারণে ও হয়তো এরকমটা হয়েছে। বাট এত সুন্দর একটা মেয়ে, এরকম একটা মেয়ের সাথে কে না প্রেম করতে চাইবে? এবং এমন করতে করতে আমি যখন পড়তাম আমার সাথে আসতো, বসতো, কথা বলতো, আর আমার আম্মুকে কাজে কেমন অনেকটা হেল্প করতো, সাহায্য করতো। এই করতে করতে 1 দিন 2 দিন 3 দিন ওর সাথে গল্প গুজব করতে করতে ওর সাথে মোটামুটি আমার একটা ভালো লাগার এবং ভালোবাসার সম্পর্ক শুরু হয়ে যায়। ও আমাকে অনেকটা ভালোবাসে, আমাকে অনেকটা বুঝে, এবং আমি ওকে তখন মানে মুখে না বললেও মানে অন্তর থেকে ওকে ভালোবাসতে শুরু করি। দুজনের মাঝে তখন একটা গভীর প্রেমের সম্পর্ক শুরু হয়। যেহেতু একই বাসায় থাকতাম, ও আমাদের বাসার কাজের মেয়েও যদি হতো, বাট আমি সবার কাছে বলতাম আমার খালাতো বোন, এবং বন্ধুবান্ধব সবার কাছে বলে ফেলে যে ওর সাথে আমি রিলেশনে জড়াইছি, ওরে আমি বিয়ে করব, তোরা ওরে কেউ বিরক্ত করিস না। তো কেউ আর ওরে বিরক্ত করতো না। আমি তখন ওর সাথে গভীরভাবে জড়াই পড়ি। এইটা আমার সৎমা অথবা আমার আব্বা বা আমার যে ছোটো ভাই বোন আছে, সৎ ভাই বোন, ওরাও কিন্তু কেউ জানতো না। এরকম করে বেশ কয়েকদিন আমাদের বাসায় ও থাকতেছে, অনেক দিন ধরে থাকতেছে। আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ার থেকে ইন্টার সেকেন্ড ইয়ারে উঠবো। ইন্টার সেকেন্ড ইয়ারে উঠার ওই মুহূর্তে হলো কি, মানে ইন্টার সেকেন্ড ইয়ারে যখন উঠবো তখনই মানে ওর মা তখন আমাদের বাড়িতে বেশি আসতো, মানে নিজমের আম্মু আমার খালা আমাদের বাড়িতে একটু বেশি আসতো, মানে হঠাৎ করে একটু বেশি আসতে শুরু করে। এবং খালারে আসা যাওয়া দেখে আমার মাঝে অনেক সন্দেহ লাগে, কী ব্যাপার, খালায় তো বারবার কেন আসে, কী কারণে আসে, বারবার আসে, আমার আব্বুর সাথে কথাবার্তা বলে, এই সেই, মানে অনেক ধরনের কথাবার্তা আমার আব্বুর সাথে বলে, এটা ওইটা, এমন করে তখন সময়গুলো কাটতেছে। এইরকম করে সময়গুলো কাটতে কাটতে আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ার থেকে ইন্টার সেকেন্ড ইয়ারে উঠছি। এবং সেকেন্ড ইয়ারে ওঠার পরে ওই মুহূর্তেই আমার আম্মু যখন খালা বারবার আসতো, আমার আব্বু কথা বলতো, এবং খালা আসলে আমার আব্বু পাগল হয়ে যেত, খালারে কী দেওয়া খাওয়াবে, কী করবে না করবে। এবং খালার নামে আমার আব্বু ওইখানে মানে খালার ওই বাড়িতে, খালার ঘর ছিল না, খালার একটা ঘর বানিয়ে দেয়। তো ওনার মেয়ে যেহেতু আমাদের এখানে কাজ করে, আমার মাকে সাহায্য করে, আমাদেরকে সাহায্য করে, এই জন্য ওখানে ওনার একটা ঘরও বানিয়ে দেয়। তো এই খালার সাথে তখন সম্পর্কটা অনেকটা গভীর পর্যায়ে চলে যায় আমার আব্বুর। এই সময়তে আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবো। আপনি শুনলে ভাই আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। ইন্টার পরীক্ষাটা দেওয়ার মুহূর্তে একদিন রাতের বেলায় নিজেও আমারে বলতেছেন যে ইব্রাহিম সর্বনাশ হয়ে গেছে, তুমি কি কিছু জানো? আমি বললাম জি, মানে সর্বনাশ মানে কী হয়েছে? ও আমারে বলে তুমি শুনলে অবাক হয়ে যাবা। আমি বললাম আরে বলো, অবাক হওয়ার কী আছে? ও
ও আমাকে বলে যে তোমার আব্বা আমার মায়ের কাছে আমাকে বিয়ের প্রস্তাব দিছে। আমি বললাম মানি আমার আব্বা এই বয়সে? বলে হ্যাঁ, শুধু প্রস্তাবই দেয় নাই, আমার নামে এবং আমার আম্মুর নামে এত বিঘা সম্পত্তি লিখে দিবে, আমার আম্মুকে ওই লোভ দেখাইছে। আমি তখন বললাম মানি এইটা তুমি কেমন কথা বলতেছো, এইটা কী ধরনের কথা? বলে হ্যাঁ আমি সত্যিই বলতেছি, আমার আম্মুর নামে এত বিঘা সম্পত্তি, আমার আব্বুর নামে এত বিঘা সম্পত্তি, আমার নামে এত বিঘা সম্পত্তি তোমার আব্বা লিখে দিবে, এইরকমভাবে হচ্ছে তোমার মানে আমার আম্মুকে বলছে। এখন আমার আম্মু তো পাগল হয়ে গেছে। আমি তখন বললাম তুমি এটা শিওর সত্যি বলতেছো? বলে আরে না, আমি তোমার সাথে মিথ্যা বলতে যাবো কেন, আর এইসব সিরিয়াস বিষয় নিয়ে কি কেউ মিথ্যা বলে? এমন আমার ছাড়ি গেছে, আমি বিষয়টা দিয়ে মানে আমার প্ল্যানিং হচ্ছে আব্বুরে আমি মেরে ফেলবো এরপরও যদি আর কোনো ঘটনা ঘটায়, কারণ তিনি আমার তার কারণে আমি আমার মাকে হারাইছি, আমার আম্মাকে তিনি মেরে ফেলছে এই সমস্ত কারণে। কিন্তু আব্বুকে দেখলে তখন মনে হয় না যে আব্বু এই টাইপের লোক, মানে পাঞ্জাবি গায়ে দিয়ে চলে মানে এই মামলার পরে আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়তো, মসজিদে যাইতো, নামাজ পড়তো, কোরআন পড়তো, মানে একদম পুরা দিনই লাইনে চলাফেরা করতো। মোটেই আমার আব্বার মাঝে এমন কোনো কিছু বোঝা যায় না যে এই টাইপের যে তিনি, এটা কোনোভাবে বোঝার কোনো উপায় নেই। পরে আমি বিষয়টা আমার তখন যিনি সৎমা ছিল, আমার সৎমার সাথে আমি বিষয়টা তখন আলোচনা করি। আমার সৎমাকে বলি যে আপনি তো জানেন আমার আব্বা কিন্তু এর আগে আমার আম্মাকে মেরে ফেলছে, এবং আমার আম্মাকে এইভাবে বালিশ চাপা দিয়ে মারছে তার একটাই কারণ, সেটা হচ্ছে আমার স্কুলের এক ম্যাডাম ছিল লাকি ম্যাডাম, ওই লাকি ম্যাডামের সাথে আমার আব্বা পরকিয়া করে, এবং আমার আম্মা বাধা দেয় বলে আমার আম্মাকে উনি মেরে ফেলে। এখন আমার আব্বা করলো কি, আপনি যে মেয়েকে নিয়ে আসছেন নিজুম, যে মেয়ে আপনার বাসায় কাজের মেয়ে, ওই কাজের মেয়ের প্রতি আমার আব্বার আকর্ষণ গেছে, আমার আব্বা এখন ওই মেয়ের বিয়ে করবে, মেয়ের বাপ পায় না এরকম এরকম সম্পদ লিখে দিবে। এখন আপনি কি এই সম্বন্ধে কিন্তু কিছু জানেন? উনি তো শুনে একদম মানে রেগে যায় আমার সৎমা, এইটা কী ধরনের কথা বললা, এটা তুমি কেমন কথা বললা, আচ্ছা ওই মেয়েরে ডাক দাও। আমি বললাম দেখেন আপনার ঠান্ডা মাথায় কাজ করেন, কারণ এই মেয়ের তো কোনো দোষ নাই, আপনি ওই মেয়েরে বকা দিলে, ওই মেয়েরে কিছু করলে মেয়ের তো কোনো দোষ নাই, মেয়ে আমাকে আর উল্টা জানাইছে, তো এটা ভালোর জন্যই। পরে তখনই হচ্ছে নিজুমকে ডাকলো আমার সৎমা, ডাকার পরে তখন নিজুমরে উনি বলতেছে কী রে কী হয়েছে বোন বলতো আমার কাছে। পরে নিজুম বলে আফা এই ঘটনা, মানে আমার আমার ইয়ের বলতেছে যে আন্টি এই ঘটনা, আন্টি এই ঘটনা। পরে আমার মাকে বলতেছে। এবার আমার আম্মা তো শুনে একদম অবাক, মানে আমার সৎমা তুই বলতে এটা কী বলতেছিস তুই? বলে হ্যাঁ। এইবারে শুরু হলো আমার সৎমা তখন সেম আমার আগের মায়ের মতো, আমার জন্মদাতা মা যেরকম আমার আব্বার সাথে ঝগড়া করতো, আমার সৎমা এরকম আমার আব্বার সাথে ঝগড়া করে, এবং ঝগড়া করতে করতে বলে তুই কী মনে করছিস, যে আমি শুনতাম কিন্তু আমার আম্মা কী বলে তুই কী মনে করছিস তোর আগের বউরে তুই বালিশ চাপা দিয়ে মাইরে ফেলেছিস, তুই আমারও মাইরে ফেলবি, তুই আয় উল্টা আমি তোরে মেরে ফেলবো, তুই আমারে কি মারবি? এই বলে আমার আব্বার গায়ে পর্যন্ত আমার সৎমা তখন হাত তুলতো। আমি শুনতাম আমার আব্বা মানে ব্যথায় চিৎকার করতো যখন আমার সৎমা মারতো। আমি তখন এগুলো নীরবে নীরবে দেখতাম, এবং এইরকম পরিস্থিতি আমার সামনে কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষা, আমি ইন্টার পরীক্ষা দিব, আমার ওই পড়াশোনা এসএসসিতে যা গেল ইন্টারমিডিয়েটেও তা, এসএসসিতে তো এক ঝামেলায় গেল এবং ইন্টারমিডিয়েটে তখন অন্য ঝামেলা শুরু হলো। মানে জীবনটাই তখন মনে হচ্ছে একটা যন্ত্রণার আখড়া হয়ে দাঁড়াইছে, আব্বারে কোনোভাবেই ঠিক রাখা যাচ্ছে না। এবং এই সময় এসে আমার আব্বা যে এই ধরনের কোনো কাজ করবে এইটা আমার চিন্তা ভাবনার মধ্যেও ছিল না, আমার স্বপ্নের মধ্যেও ছিল না। যে এখন আমার আব্বার বয়স হয়েছে, দাড়ি পাকছে, চুল পাকছে, মানে গুজে গেছে, আমি এখন আমি এখন ইন্টারমিডিয়েটে পড়ি, তা আমি ওনার বড় ছেলে, এই মুহূর্তে আমার আব্বা অলরেডি 2টা বিয়ে করছে, তারপরে এরকম একটা আমার থেকেও কম বয়সে একটা মেয়ের দিকে আমার আব্বার নজর কীভাবে যেতে পারে? যাই হোক, এরপরে আমার আব্বাকে তখন আমার সৎমা ঝগড়া করতে করতে একসময় হঠাৎ করে একদিন এরকম ঝগড়াঝাটির মধ্যে একদিন হঠাৎ করে নিজুমের আম্মা আসে, আমার খালা আসে। নিজুমের আম্মা আসার পরে নিজুমরে বলতেছে এই নিজুম তুই কাপড় চোপড় সব ঠিক করে আমি তোর এই বাড়ি থেকে নিয়ে যাবো, আমি তোর এই বাড়িতে রাখবো না। এবার আমার সৎমা আসে, আইসা বলতেছে নিজুমরে কই নিয়ে যাবেন? বলে আমার মেয়ের আমি এই বাড়িতে রাখবো না, তোমরা আমার মেয়ের নিয়ে উল্টাপাল্টা কথা বলো, আমার মেয়ে উল্টাপাল্টা কথা বলে, আমার মেয়ের নিয়ে তোমরা উল্টাপাল্টা কথা বলো, আমার মেয়ে এরকম নাকি তোমরা যেরকম বলতেছ? এবার আমার সৎমা বলে আপনি তো একটা লুবি, আপনি একটা খারাপ প্রকৃতির মহিলা, যদি খারাপ প্রকৃতির মহিলা না হবেন তাহলে নিজের এরকম ছোট্ট মেয়েটার আপনি কি করে আমার স্বামীর মতো এরকম বুইরা ধামরা একটা বেটার কাছে বিয়ে দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন আপনি? আমার খালা তখন বলে কে বলছে এটা মিথ্যা কথা, আমি জীবনে এরকম কোনো সিদ্ধান্ত নিয়ে নিই। তারপরেই আমার সৎমা বলতেছে নিজুম তো নিজেই আমার কাছে বললো, নিজুমরে জিজ্ঞাসা করেন। এটা বলার পরেই আমার খালা তখন করলো কি জুতাগুলো ওই জায়গায় নিজুমরে পিটাইতে শুরু করে, আমার সামনে নিজুমকে পিটাইতে শুরু করে জুতাগুলো, এবং পিটে বলতেছে এই জন্যই তো আমি তোর এই বাড়ি থেকে নিয়ে যাব, কারণ তুই নিজের ভালো বুঝিস না। উনি নিজুমকে বারবার বলতেছে যে আমি এই জন্যই তোকে এই বাড়ি থেকে নিয়ে যাব, কারণ তুই নিজের ভালো বুঝিস না, এই জন্য আমি তোকে এখান থেকে নিয়ে যাব। এই বলেই তিনি তখন নিজুমকে নিয়ে চলে যাচ্ছে। আমি তখন আটকাই, খালা থামেন, ও থাকুক, মা আমার খালা রাখবেই না।
মানে আমার সাথে যে নিজমের সম্পর্ক আছে এটা নিজম আর আমি ব্যতীত আমার পরিবারে কিন্তু কেউ এই বিষয়টা জানতো না। যাই হোক, এরকম করে নিজমটা তখন নিয়ে যায়। ওই সময় কিন্তু নিজম একটা মোবাইল ফোন ব্যবহার করতো, বাটন সিস্টেম একটা ফোন ছিল, এটা আমিই কিনে দিয়েছিলাম, এটাও গোপনে গোপনে ব্যবহার করতো। তো এই মোবাইলটা তখনও নিয়ে যায়। ও আমার তখন যাওয়ার সময় বলে মানে ফোন দেওয়ার জন্য ফোনে কথা বলবে। আচ্ছা ঠিক আছে। এরপর ওকে নিয়ে চলে যায় এবং চলে যাওয়ার পরে ওই রাতে আমি তখন ওরে ফোন করি। ফোন করলে পরে ও চিৎকার করে কান্না করতেছে, বলে জানো আমি বাড়িতে আসার পরে আমার আম্মা 100 বারের উপরে তোমার আব্বুর সাথে কথা বলছে এবং মানে আমাকে বিয়ে দিয়ে দিবে তোমার আব্বুর কাছে, সব কিছু ফাইনাল হয়ে গেছে, মানে আমার তো আর বাঁচার কোনো উপায় নেই, আমি কি করবো, আমি আত্মহত্যা করবো, আমি সুইসাইড করবো, আমি মারা যাব, আমি আমার জীবন থাকতে এটা আমি জীবনেও করবো না, এটা কীভাবে সম্ভব, আমি তো এটা পারবো না। আমি বললাম আরে এটা তো তোমার দ্বারাও সম্ভব না, আমার দ্বারাও সম্ভব না। ও তখন আমাকে বলে তুমি বলো না তোমার বাবার কাছে যে তুমি আমারে পছন্দ করো। আমি তখন বললাম নিজম আমি কেমনি আমার বাবার কাছে এই কথা বলি, আমি তোমার পছন্দ করি, আমি তোমার বিয়ে করতে চাই। মানে আমার ভিতর থেকে এটা আসতেছে না যে আমার আব্বা এইরকম একটা কাজ করবে, এটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আমি কখনো কল্পনাও করতে পারি না যে এই বয়সে, এই বুড়ো বয়সে এসে উনি এরকম কাজটা করবে। এরপরে আমার আব্বা করতে গিয়ে ওই নিজুমদের বাড়িতে যাইতো, নিজুমের আব্বা আমার সাথে কথা বলতো। এরপরে নিজুমের বাবার এইখানে ব্যবসা ধরাই দিয়ে, নিজুমের মায়ের এইটা করে, গয়নাগাটি কিনে নিয়ে যায়। মানে নিজুমের বাসা ছাড়া উনি কোনো কিছুই বুঝে না। ওই বাসায় যায় আসে এবং প্রতিদিন 2-3 বার করে যাতায়াত করে। আমি এবং উনি আমাদের বাসা, ওদের বাসায় গেলে নিজুম আমারে ফোন দেয়, ফোন করে বলে তোমার আব্বা আমাদের বাসায় আসছে। আমি তখন সৎ মারে বলি ও মা আব্বা তো ওই বাসায় গেছে। আমার মা তখন আব্বারে ফোন দেয়, ফোন করে বলে তুমি কই, বলে আমি তো বাজারে। আমার আব্বা শিকার যায় না, মানে আব্বা বলে না আব্বা যে ওই বাসায় গেছে। মানে এইরকমভাবে সময়গুলো কাটতে 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 একটা পর্যায়ে আমার আব্বা আমার সৎ মারে ডাইরেক্ট বলে প্রয়োজন আমি তোরে তালাক দিয়ে দিব, আমি প্রয়োজনে তোরে তালাক দিয়ে দিব, তুই আমার কোনো কাজে বাধা হয়ে দাঁড়ালে আমি ওই মেয়ের বিয়ে করব, আমি তোরও খাওয়াবো। এবার আব্বা ডিরেক্টলি শুরু করছে। এতদিন কিন্তু এরকম মানে একদম ফলাও করে বলতো না, মানে এরকম ডিরেক্টলি বলতো না, এখন ডিরেক্টলি শুরু করছে যে আমি ওই মেয়েরও বিয়ে করব, আমি তোরও বিয়ে করব, আর তুই তো আমার বউ আসিসই, তার তোর সমস্যা কী, তোর তো কোনো সমস্যা নাই, তোর কী সমস্যা, আমি ওই মেয়ের বিয়ে করব, আমি যদি ওই মেয়েরে খাওয়াইতে পারি আমি তোরও খাওয়াবো। এবার আমার আম্মা সৎমা তখন একদম নিরুপায় হয়ে গেছে, মানে সে ফাইটিং করতে করতে অনেকটা ক্লান্ত, সে আর এই নিয়ে কোনো কথা বলে না, মানে মোটামুটি সে চুপ হয়ে গেছে। আর কত ভাই, আমার আব্বাকে এদিক থেকে ফিরে আনলে উনি ওদিক থেকে যায়, ওদিক থেকে ফিরে আনলে ওদিক থেকে যায়, মানে কোনোভাবেই তো ওনাকে আর ঠিক রাখা যাচ্ছে না। একটা সময় আমার সৎমা একদম নিরুপায় হয়ে গেল, চুপ হয়ে গেল, মানে আল্লাহর উপরে ছেড়ে দিল যে আল্লাহ যা করবে সেটাই। এবার আমি কি করব ভাই, আমি তো আর আল্লাহর উপরে ছাড়তে পারতেছি না। আমি তখন কান্নাকাটি করি, আমি কোনো উপায় বুঝতে পাই না, আব্বার এমনি বুঝাই অমনে বুঝাই, বিভিন্নভাবে বুঝাই না, কোনোভাবে কোনো কাজ হয় না। এমন করে একদিন সকালবেলা আমার আব্বা বাসা থেকে বেরিয়ে গেছে, সকাল থেকে বেরিয়ে গেছে এবং বেরিয়ে যাওয়ার পরে আমি খবর পাইছি আমার আব্বা ওই দিনই নিজমকে বিয়ে করবে। এরকম একটা খবর আমার কানে আসছে, মানে নিজমই আমাকে ফোন দিয়ে বলছে যে আজকে তোমার আব্বু কিন্তু দুপুরে আমাদের বাড়িতে আসবে, আমার কিন্তু বিয়ে করবে। এবং আব্বা যে বাড়ি থেকে গেছে, বেরোয়ার সময় আব্বা কয়েকজন লোক নিয়ে গেছে আমাদের গ্রামের, মানে কয়েকজন গণ্যমান্য লোক নিয়ে গেছে। আর আমার এতে আমার সৎমা যে ছিল উনিও মানে অনুমতি দিয়ে দিছে। উনি আব্বার অত্যাচার নিতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না, এবং সহ্য করতে না পেরে উনি তখন বলে দিছে যে যান আপনি যেটা ভালো মনে করেন আপনি সেটা করেন, আমি আপনার আর কোনো কাজে বাধা দিব না, আমি আর কিছু বলবো না। মানে আমার সৎমা নিরুপায় হয়ে যখন এটা বলে দিল, দেওয়ার পরেই আমার আব্বা তখন এরকম একটা স্টেপ নিয়ে নিছে, বাজারে গেছে এবং সকালবেলা ভোরে বাজার টাজার করছে, বিয়ের বাজার করছে, করে আব্বা তখন প্রায় 11টার দিকে, 11টা থেকে 12টার দিকে ওই বাড়িতে গিয়ে পৌঁছাইছে। তখনও কিন্তু নিজমের সাথে আমার কথা হইতে আছে, নিজম বলতেছে উনি আসছে। আমি বললাম যে এখন তুমি কি করবো, আমার বলো আমি কী করতাম, বললাম তুমি বাসা থেকে পালাইয়া যাও। ও আমাকে বলো আমি কীভাবে পালাবো, তুমি আমার বলো। আমার আব্বা আম্মা শুধু না, আমার নানা নানি, আমার মানে আত্মীয় স্বজন সবাই আমাদের বাড়িতে, এবং সবাই আমাকে বুঝাইতেছে, আমার মাথায় হাত বোলাই দিতেছে যে এই লোকটারে বিয়ে করলে আমি কোটি টাকার সম্পত্তির মালিক হব এবং আমার জায়গায় সম্পত্তি হবে, আমি অনেক বড়লোক হব, আমার আব্বা আম্মার অভাব অনটনের দিন কেটে যাবে, অন্যের বাসায় কাজ করে জীবনযাপন করছি, এখন আর অন্যের বাসায় কাজ করতে হবে না, এখন নিজেরাই কিছু করতে পারবো, সবাই আমাকে বুঝাইতেছে। আমি কি করবো বলো, আমি তো আর কোনো কিছু মানে বুঝতে পারতেছি না। আমি তখন বললাম নিজম তুমি তো বুঝতেছো না, আমি তোমাকে ভালোবাসি, আমাদের এত প্রেম এত ভালোবাসা, তুমি কি করে এই স্মৃতিগুলো ভুলে যাবা বলো, স্মৃতি কি তুমি ভুলতে পারবা? ও আমাকে বল আমি তো স্মৃতি ভুলতে পারবো না, এই স্মৃতি আমাকে পাগল করে তুলতেছে। আর স্মৃতির কথা যেমন তেমন, আজ আমি যাকে বিয়ে করতে যাচ্ছি বা বিয়ে যাকে আমাকে করাবে সে কে? সে আমার বয়ফ্রেন্ডের বাপ। শুধু বয়ফ্রেন্ডের বাপই নয়, সে একজন বয়স্ক বৃদ্ধ লোক, আমার বাবার থেকেও বেশি বয়স। আমি বললাম নিজম আমি তোমাকে কি বলবো, আমার মাথায় কোনো আইডিয়া আসতেছে না, আমি তোমাকে কোনো কিছু বলতে পারতেছি না, শুধু এটাই বলবো তুমি যাই করবা, তুমি যেটাই করবা, তুমি অবশ্যই চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় তুমি কাজ করো, ঠান্ডা মাথায় কাজ করো, যাতে কোনোভাবেই
এইটা যাতে তোমার আব্বা বুঝতে না পারে বা তোমার ফ্যামিলির আদার্স মানুষরা যাতে বুঝতে না পারে যে তুমি কোন স্টেপ নিচ্ছ, কোন কাজ তুমি করতেছো, কোন প্ল্যানিং তোমার মাথায় আছে, এইটা যাতে তারা বুঝতে না পারে। আমাকে বললো আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি দেখি কী করতে পারি। এভাবে তারা আমি বুঝালাম, তারা আমি বললাম, এবং সে তার মতো করে প্ল্যানিং করতেছে, প্রোগ্রামিং করতেছে। এবং দুপুরের দিকে আমার আব্বা তখন ওই বাসায় চলে গেছে, লোকজন নিয়ে তখন খাওয়া দাওয়ার আয়োজন করতেছে। এবং হঠাৎ করে নিজমের মোবাইলটা বন্ধ। ওর মোবাইলটা বন্ধ পাওয়ার পরে আমি তখন পাগলের মতো হয়ে গেছি, কিরে মোবাইল বন্ধ কেন? এবং মোবাইল বন্ধ থাকার পরে আমি তখন ঘর থেকে উঠে দিছি, মানে ঘর থেকে বেরিয়ে গেছি। তখন প্রায় 3টে সাড়ে 3টার মতো বাজে। ঘর থেকে বেরিয়ে গেছে, আমার সৎমা আমার হাত চেপে ধরছে, ধরে বলে কই যাস, এমনি বলে। আমি বললাম আমি আমার আব্বারে সাহায্য করতে যাইতেছি। আমার সৎমা আমার বলে ঘরে যা। আমি বললাম দেখেন আমি ঘরে যাবো না, আপনি আমার ছাড়েন। উনি আমার তখন জড়াই ধরে চিৎকার দেয়, এবং চিৎকার দিলে পরে আশেপাশে থেকে আমাদের গ্রামের, আমাদের বাড়ির আরও কয়েকজন চলে আসে, এসে আমাকে হাত পা চেপে ধরে। ধরার পরে সবাই আমারে বলতেছে তোরা ঘরে যা। মানে আমার সৎমা মনে করছে আমি ওখানে গেলে একটা অঘটন ঘটে ফেলবো, আমার আব্বারে মেরে ফেলবো বা আব্বারে মারবো, এইরকম একটা কিছু আমি করে ফেলবো, এরকম একটা খারাপ স্টেপ আমি নিব। এইটা মনে করে আমার সৎমা তখন আমাকে আটকাই দেয় যে না তোর যাওয়া লাগবে না, তুই যাইস না, যাওয়া বার্তা হয়ে গেছে, বা যেটা হচ্ছে এটা আমরা পরে আলোচনা করি, সিদ্ধান্ত নিব, তুই ঘরে যা। তো আমার সৎমা তখন আমাকে ধাক্কাইতে আসছে, আমি তখন ঘরে যাই না। তা গ্রামের সবাই আসছে, আইসা আমার সবাই ধরছে যে আমরা এটার বিচার করব, আমরা ইয়ে করব। আর তোর মা তো অনুমতি দিয়েই দিছে, তো সৎমা যেহেতু অনুমতি দিছে, তা তুই এখন কী করবি, তোর আব্বা যদি এরকম করে। আমি বললাম যে এরকম বয়স্ক একটা লোক, তার লজ্জা করে না, সে তার ছেলের বয়সের থেকেও কম বয়সে মেয়ের বিয়ে করতে গেছে, আমি একটা কিছু করে ফেলবো, আমি তারে মেরে ফেলবো, তারে মাইরে আমি জেল খাটবো, আমি তারে মাইরা জেল খাটবো, প্রয়োজনে সারা জীবন আমি জেলের গালি টানবো, এরপর আমি এই বদমাইশ লোকটাকে ছাড়বো না। সবাই আমার ধাক্কা ঘরের মধ্যে ঢুকাইছে, আমি আর ঘর থেকে বেরোতে পারি না। আমাদের তো বিল্ডিং রুম, বিল্ডিংয়ের মধ্যে ঢুকে সামনে দিয়ে দরজা লাগাই দিছে, আমার সৎমায় লাগাই দিছে। এদিক দিয়ে আমার বারবার নিজমে ফোন দেয়, বারবার নিজমে আমি বারবার নিজমে ফোন করে, ওর মোবাইল বন্ধই, মানে ওর নাম্বারে আমি লাইন পাই না। এরপরে ধরেন আমি ঘরের মধ্যে চিৎকার করে কান্না করতেছি, এখন ওর মোবাইল বন্ধ থাকলে আমি কীভাবে করতে পারবো। এবার মনটারে বুঝাইতেছি যে আল্লাহ এটা কী হচ্ছে আমার সাথে, ও আল্লাহ এটা কী হচ্ছে, আমি কি করব বলেন। পাগল হয়ে যাইতেছে ঘরটার মধ্যে, মনে হয় তখন আমার পুরো পৃথিবীটা অন্ধকার লাগতেছে। এমত অবস্থার ভিতরে হঠাৎ করে আনুমানিক প্রায় রাত্রে 11:30 বাজে নিজেও আমার কল দিছে, 10:30 দিকে নিজেও আমার কল দিছে। কল দেওয়ার পর আমি কলটা রিসিভ করে চিৎকার করে বলতেছে যে আমি বটতলার ওইদিকে আছি, তাড়াতাড়ি আসো। আমারে বলে, আমি বললাম বটতলার ওইখানে? বলে হ্যাঁ আমি বটতলার ওখানে আছি, তুমি তাড়াতাড়ি আসো, বট গাছের নিচে, ওদের বাড়ির ওইদিকে। পরে আমি বটতলা চিনি, ওইখানে আমি অনেকবার গেছি, ওই জায়গার মধ্যে মেলা হয়, সবসময় হিন্দুদের মেলা হয়। আমি বললাম তুমি এখানে কেন? ও বলে আমার কথা বলার সময় নেই, তুমি তাড়াতাড়ি আসো। তখন তো আমার দরজা লাগাইছে, আমি আমার আব্বা কই? বলে তোমার আমি এসব বিষয়ে কিছু বলতে পারবো না, তুমি এখানে তাড়াতাড়ি আসো। পরে আমি দরজা ধাক্কাইতেছি, দরজা কেউ খোলে না। এবার দরজা খোলে না দেখে আমি তখন, আমাদের জানালা ছিল, এবং জানালা আপনার হচ্ছে কাচের জানালা ছিল, থাই গ্লাসের জানালা। এবার থাই গ্লাসের জানালাগুলো ভেঙে ফেলার পর আমার সৎমা তখন বুঝতে পারে, তখন উনি এসে জানালা দিয়া আমার বলে কী হয়েছে। আমি বললাম দেখেন আমি সত্যি বলতেছি, আমি ওনার বিয়ের কোনো বাধা দিব না, আমি অন্য একটা কাজ যাবো, আমার ভালো লাগতেছে না, দরজা খোলেন। আমার সৎমা তখন দরজা খোলে না। দরজা যখন খোলে না, তখন আমার ঘরের মধ্যে একটা চাকু ছিল, আপনার আম কাটার একটা চাকু আমার ঘরে ছিল। আমি তখন ওই চাকুটা হাতে নিয়ে তাপ করে আমার হাতের মধ্যে একটা পোঁচ দিয়ে বসি, এবং পোঁচ দিলে পরে রক্ত বাইরে যায়। আমি বলে আমি গলার মধ্যে এখন পোঁচ দিব, আমি লিখে যাব আমার মৃত্যুর জন্য আপনি দেয়। এবার ভয়ে আমার সৎমা আমার দরজা খুলে দেয়। দরজা খুলে দিলে পরে আমি তখন এখান থেকে দৌড় দিই, এবং দৌড় দিয়া ভাই জীবনে মনে হয় এরকম দৌড়ে আমি কোনো দিন দেই নাই। দৌড়াইয়া ধান ক্ষেত ছিল, ধান ক্ষেতের আইল দিয়া অনেক দূরে, কিন্তু এই বটতলা প্রায় আপনি 3 কিলোমিটার মতো হবে, আপনি বুঝেন কত দূরে। আমি ওইটা দৌড়াইয়া যাই, ওইখানে যাওয়ার পরে আমি ওরে পাই বলতে ওইখানে যা, ওরে কিন্তু আমি দেখি না। তখন মোবাইলটা বাইর করে ওরে কল দিলে পরে ও রিসিভ করে বলে ও বট গাছের নিচে, ওই যে বট গাছের যে শিকড়গুলো হয় না, বড় বড় শিকড়গুলো এরকম চারপাশে শিকড়ের নিচে লুকিয়ে আছে। ওইখান থেকে বেরিয়ে এসে আমাকে জড়াই ধরে চিৎকার করে কান্না করতেছে। ওর গায়ে তখনও আপনার নববধূর শাড়ি, লাল শাড়ি পরানো। আমি তখন বললাম তোমার গায়ে শাড়ি কেন? ও আমাকে বলে তোমার আব্বার বাসর ঘর থেকে পালাইছি। আমি বললাম বাসর ঘরে তোমার বিয়ে হয়ে গেছে? বলে আমি কবুল বলি নাই। আমাকে কবুল বলাইতে চেষ্টা করছে, আমি কবুল বলি নাই, জোরাজোরি করছে, আমি কবুল বলি নাই। এবং কবুল না বলার পরেও আমার আব্বা আম্মা জোর করে আমাকে তোমার আব্বার সাথে বাসর ঘরে পাঠিয়ে দিছে। আমি ওইখান থেকে আমি বলছি আমি টয়লেটে যাবো, এটা বলে আমি দৌড়ে চলে আসছি। আমি বলি তো তারা তোমার খুঁজতেছে না? বলে খুঁজতেছে তারা মনে হয় পাগল হয়ে গেছে, তুমি আমার তাড়াতাড়ি নিয়ে চলো। তখন তো রাত্র প্রায় এত রাত্রে প্রায় আপনার 12টার কাছাকাছি বেজে গেছে। আমি রাতের বেলা ওরে নিয়ে কেমনে যাব? পরে 12টা বাজে আমি বললাম যে একটা কাজ করি, আমরা এখানেই রাত কাটাই দিই, কারণ এই তোমাকে এখন এই নববধূ সাজে আমি তোমাকে নিয়ে যাব, যদি আমি কোথাও ধরা পড়ে যাই।
বা আমার কোনো সমস্যা হয়ে যায়, ও তখন আমাকে বলে একটা কাজ করো, এখানে থেকে তো আমরা কোথাও না কোথাও পালাইতে হবে, সকালবেলা তুমি এই কাপড় পরিহিত অবস্থায় যদি আমাকে নিয়ে বের হও, তাও কিন্তু মানুষ তোমাকে ধরে ফেলবে, তাও কিন্তু মানুষ তোমাকে ধরবে যে এরকম পোশাকে এরকম একটা বউ, অথবা সকালবেলা কিন্তু আমার আব্বা আম্মা লোকজন নিয়ে রাস্তায় বেরোবে, তুমি আমার অমুক আমার নিয়ে চলো, আমি আমার একটা বান্ধবীর বাসায় যাব। তাই আমি বললাম কোন বান্ধবী, বলে চলো। এরপর ও আমারে তখন নিয়ে গেল, ওর সাথে সাথে যাচ্ছে একটা গ্রামের ভিতরে ঢুকছে, মানে মোটামুটি খানিকটা দূরেই হাইটা গেছি, ওই ঘরের সামনে গিয়ে ও দরজা ধাক্কাইতেছে, পরে একটা লোকে দরজা খুলছে, খোলার পরে ওরে দেখছে, পরে ও বলতেছে মিনু আছে, মানে ওর বান্ধবীর নাম মিনু, বলে আছে। তা মিনুরে ডাক দিয়েছে, মিনু তোরে দেখে অবাক, কিরে এই অবস্থা কেন তোর? পরে ও ভিতরে গেছে, ভিতরে যাইয়া আমি তখন বসছি, ও ভিতরে যায় মিনুরে বুঝাইছে, কী বুঝাইছে, বুঝানোর পরে হলো কি ও আবার আসছে, আইসা তখন ওই ড্রেসগুলো চেঞ্জ করে মিনুর একটা 3 পিস পরছে, ভিতরে গিয়া মিনুর একটা 3 পিস পরছে, পরে আইসা আমারে বলতেছে যে আমরা ভোররাতে পালায় যাবো এখান থেকে, ভোররাতে চলে যাব। আমি তখন বললাম ভোররাতে আমরা কোথায় যাব? ও আমাকে বলে যেখানে প্রয়োজন আমরা ঢাকায় চলে যাব, ঢাকা আমার পরিচিত আছে, আমি ঢাকায় আমি তো অনেক দিন ধরে ওখানে কাজ করছি, আমার ওখানে পরিচিত আছে, আমরা ওখানে চলে যাব। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো আমি সেটাই করব। পরে ভোররাত পর্যন্ত আমরা সবাই বসে আছি, আমি, ও, ওর বান্ধবী মিনু, মিনুর হাজব্যান্ড এবং মিনুর শাশুড়ি সবাই বসে আছে, এবং সবাই এই ঘটনা তখন আমাদের কাছ থেকে শুনছে। আমরা বলছি, মানে শোনার পরে সবাই বলতেছে আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এরকম লোক হইতে পারে, এরকম জঘন্য লোক হতে পারে, এটা কীভাবে সম্ভব? এরকম মানুষও দুনিয়াতে আছে। মানে সবাই আমার আব্বাকে তখন মানে ঘৃণার চোখে দেখতেছে, ধুরধার করতেছে যে আমার আব্বা একটা পাপিষ্ট লোক, পাপি লোক, এরকম কথাবার্তা সবাই বলতেছে। যাই হোক, এরকমভাবে তখন ফজরা আজানের কিছুক্ষণ পরেই মিনুর হাজব্যান্ডে তখন গিয়ে সিএনজি ঠিক করে আনে, এবং আনার পরে ওই সিএনজি করে আমরা তখন ডিরেক্টলি হচ্ছে আপনার রংপুর বাস স্ট্যান্ডে চলে যাই। এবং বাস স্ট্যান্ডে যাওয়ার পরে ওইখান থেকে ভোরের বাসে তখন আমরা হচ্ছে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। তা আমি কিন্তু ভাই কোনো কিছুই চিনি না, আমার কাছে যে মোবাইল আছে ওর কাছেও মোবাইল আছে, আর ওর মোবাইলও বন্ধ করে দিছে, আমারটা আমি খোলা রাখছি। আমার কিন্তু কেউ কল টল দেয় নাই, না আমার বাবা না আমার সৎমা, কেউ আমার কল দেয় নাই, বা আমার সাথে তারা আর কোনো যোগাযোগ করে নাই। ওই দিক দিয়ে কী হয়েছে জানি না, কিন্তু মিনুর মানে আপনার নিজুমের মোবাইল কিন্তু তখনও বন্ধ। এরপর দুজনে মিলে বাসে উঠলাম, বাসে উঠে তখন ঢাকায় আসছে। ঢাকা আসার পরে ও তখন করলো কি, আমরা ঢাকা আসতে আসতে সকাল হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে। এরপর আমাকে ওইখান থেকে ওর একটা মেসের মতো একটা জায়গায় আমাকে নিয়ে গেল, তখন গভীর রাত, মেসের মতো একটা জায়গায় নিয়ে গেছে। ওইটা একটা মেস, এখানে অনেক মেয়েরা থাকে, ওই মেয়েদের সাথেও তখন মানে মেয়েরা 2 রুমে মিলে থাকে। পরে ও বললো আমার হাজব্যান্ড আমি বিয়ে করছি, তো সব মেয়েরা ওরে চিনে বা ওর সাথে কীভাবে পরিচয় আমি জানি না। পরে বললো যে ঠিক আছে, তার হাজব্যান্ডে নিয়ে তুই এই রুমে থাক, আমরা এই রুমে থাকি। তো 4টা মেয়ে ছিল, 2 রুমে করে থাকতো, এবং 4টা মেয়ে তখন 1 রুমে চলে গেল। নিজুমকে তখন আমাকে আর নিজুমকে 1 রুমে দিল। দেওয়ার পর আমি তখন বলি নিজুম কী হইলো, আমার ঘটনা বলো তো। ও আমারে বলে আমার মা লোভে পড়ে গেছে, আমার বাবাও লোভে পড়ে গেছে, আর লোভের বশবর্তী হয়ে তুমি জানো তোমার গ্রাম থেকে প্রায় 8-10 জন লোক আসছে, এবং তারা বিয়ের বাজার সাজার যা আছে সমস্ত কিছু নিয়ে এখানে আসছে। এবং আসার পরে আমি বলছি আমি বিয়ে করব না, এবং আমি একটা পর্যায়ে মোবাইল ফোনটা বন্ধ করে দিয়েছি, কারণ তুমি যদি কল টল দাও এই জন্য মোবাইল বন্ধ, আর আমার মোবাইল বন্ধই করে আমি রেখে দিয়েছি। আর এরই মাঝে তারা আমাকে প্রেশার দিতেছে, বিয়ে করো, করাই লাগবে। আমি যতভাবেই বলি, যেভাবেই বলি যে আমি বিয়ে করব না, না, তারা আমার কোনো কথাই শুনবে না, আমার কোনো কথাই তারা মানবে না, তারা বিয়ে করাবেই। এবং একটা পর্যায়ে আমি বলছি আমি বিয়ে করব না, জোর করে আমাকে শাড়ি টাড়ি পরানোর পর আমার কাজীর কাছে ডাকছে। আমি বালামেও সিগনেচার করি নাই, এবং আমি কবুলও বলি নাই। আমি বললাম তুমি সিগনেচার করো নাই? বলেন আমি সিগনেচার করি নাই, আমি সিগনেচারও করি নাই, আমি মানে কবুলও বলি নাই। এবং তখন আমি যখন কবুল বলি না, প্রায় 3-4 ঘন্টার মতো আমার বসায় রাখে, শুধু একবার কবুল বলার জন্য, সিগনেচার করি বা না করি, যাতে কবুলটা বলি। যখন আমি কবুল বলতেছি না, তখন তারা আমাকে জোর করে একটা ঘরের মধ্যে আমাকে ঢুকাই দেয় তোমার আব্বার সাথে। এবং আমি বললাম ওইখান থেকে আমি তোমার আব্বারে বলছি আমি বাথরুমে যাবো, এটা বলে আমি বেরিয়ে আমি চলে আসছি। আমি তখন বললাম আব্বু তোমার ধরে নাই? বলে না, উনি তোমার আব্বা ঘরের দরজায় বসেছিল, আমি বাথরুমের দিয়ে এই দিক দিয়ে বাথরুমের পিছন থেকে আমি দৌড়ে চলে আসছি। আমি তখন বললাম নিজুম তুমি চিন্তা করো, তুমি কেমন একটা মানে অসৎ একটা ছেলের সাথে সংসার করার জন্য আসছো, যার বাবা এরকম। ও আমাকে বলে তোমার বাবা এরকম হয়েছে তো কী হয়েছে, তুমি তো ভালো আছো না, আমি তোমারে পাইছি আর কি। রাতের বেলা ওকে বুকে জড়ায় ধরে একটা ঘুম দিলাম। সকালবেলা ওর বান্ধবীদেরকে বললো একটা কাজী ডেকে আন, আমরা গিয়ে বিয়ে করি। তো সবাই বলতেছে বিয়ে করিস নাই? বলে না। এরপরে কাজী আনছে, আনার পরে আমাদের বিয়ে হলো, এবং দুজনে মিলে তখন বিয়ে শাদী করলাম। বিয়ে শাদী করে ওই রুমের মধ্যে আমরা থাকতে শুরু করি। আর এই পর্যায়ে কিন্তু এতে আমার সৎমা আমাকে কল দিছিল এর পরের দিন,
কল দিয়া বলতেছে যে তুই কই। আমি বললাম আমি তো কই আছি এটা আমি তোমাদের বলতে পারবো না। আমি বলে আমি তখন কারো কোনো ফোনও রিসিভ করি না। এতে এটা মোটামুটি জানাজানি হয়ে গেছে। আমার সৎমাও জেনে গেছে এই ঘটনা, আমার আব্বাও জানছে, মানে সবাই মোটামুটি বিষয়টা জেনে গেছে যে আমি এরকম একটা কাজ করে বসছি বা আমি নিজুম নিয়ে পালাইছি। তো এরপরে ধরেন দুজনে মিলে চলতেছে, ওর কাছেও তো এমন টাকা নাই, আমার তো বাড়ি থেকে কোনো টাকা পয়সা নিতে পারি নাই, মানে ওর বান্ধবীর কাছ থেকে ও ঋণ টিন করে কোনো রকমে চলতেছে, বা আগে যে বাসায় চাকরি করতো ওই ম্যাডামের কাছ থেকেও কিছু টাকা আনছে। আইনা দুজনে মিলে তখন একটা ঘর ভাড়া করলাম আপাতত থাকার জন্য। বস্তির মধ্যে গিয়ে একটা ঘর ভাড়া করলাম, ছোট্ট একটা ঘর ভাড়া করি, এবং ঘর ভাড়া করে ও আর আমি তখন এইভাবেই চলতেছিলাম। খাওয়া দাওয়া করতেছি, বাজার সাজার করতেছি, বাড়ি যেভাবে পারতেছি চলতেছি। তখন আমি মানে একটা হোটেলে চাকরি নেই, একটা খাবার হোটেলে চাকরি নেই, রেস্টুরেন্টে চাকরি নেই, এবং নিজুম তখন ঘরেই থাকতো, বা সংসার চলতো না। মানে 1 মাসে যে টাকা বেতন পাইতাম ওই বাসা ভাড়া দেওয়ার পরে আর অবশিষ্ট কোনো টাকা থাকতো না। বিশ্বাস করেন, মানে আমি বলতে খারাপ লাগে, বাস্তবতার জন্যই বলি, আমি হোটেল থেকে মানে খাবার খাওয়ার পরে কাস্টমাররা খাবার খেলে যে ঝুটাগুলো থাকতো এই ঝুটাগুলো রাতের বেলায় নিয়ে আসতাম, রাতের বেলায় পলিথিনে করে ঝুটাগুলো আনতাম, এই ঝুটাগুলো ও আর আমি মিলা খাইতাম, রাতে খাইতাম এবং ও গরম দিয়ে রাখতো, এরপরে সকালে আবারও খাইতাম। মানে পুরো 2 থেকে 3 মাসের মতো আমরা হোটেলের ঝুটা খাবার খেয়ে থাকি, মানে সম্পূর্ণ হোটেলের যে ঝুটা খাবারগুলো আছে ওগুলো খাই। চাকরি করি এবং করার পরে ঝুটা খাবারগুলো আমি সবসময় প্যাকেট করে নিয়ে আসি। তো এই কাস্টমারে খাওয়ার পরে আঁটি যেগুলো থাকে ওইগুলো প্লেট পরিষ্কার করে আমি নিয়ে আনি। আবার কেউ বুঝতে পারে না যে এটা আমি কেন নেই, বা আমি বলি যে আমি ফকিরদেরকে দিব এটা ওইটা বলে আমি নিয়ে আসি। যাই হোক, এভাবে তখন আনে চলতেছি প্রায় 2 থেকে 3 মাস আমি নিজের সাথে সংসার করি, এবং 2-3 মাস পরে আমি তখন আস্তে আস্তে করে এলাকায় যোগাযোগ করি যে আমার আব্বার কী পরিস্থিতি, আমার সৎমায়ের কী পরিস্থিতি। এই ঘটনাতে আমার সৎমা অনেক খুশি হয়, মানে আমার সৎমা খুবভাবে খুশি হয়। এবং আব্বা করে কি এই 2-3 মাস পরে আমি এলাকাতে যোগাযোগ করে জানতে পারি আমার আব্বা আমাকে ত্যায্য করে দেয়। আব্বা আমাকে ত্যায্য করে দেয়, আমি ওনার সন্তান না এটা উনি সবার কাছে বলে, এবং বলে সবাইকে নিয়ে বসে উনি আমাকে ত্যায্যপুত্র ঘোষণা করে। শুধু ত্যায্যপুত্র ঘোষণাই করে না, উনি ওনার যে স্থাবর যত সয় সম্পত্তি আছে এই সমস্ত কিছু উনি ওনার 1 ছেলে 1 মেয়ে আছে এদের দুজনের নামে দিয়ে দেয়, মানে প্রাপ্তবয়স্ক হলে এরা মালিক হবে, এবং ওনার সম্পত্তি উনি সম্পূর্ণ ওনার ওয়াইফকে দিয়ে দেয়, মানে আমার সৎমাকে দিয়ে দেয়। সৎমা এবং আমার যে সৎ ভাই বোন আছে ওদের নামে সব বিলিয়ে দেয়। মানে ওনার কাছে তখন ওনার সৎ বউ খুব আপন হয়ে গেল, মানে আমার সৎমা খুব আপন হয়ে গেল, এবং তখন আমারই সমস্ত দোষ, আমি সমস্ত দোষী। আমি নিজুমকে নিয়ে পালাইছি এবং আমি নিজুমকে বিয়ে করে ফেলছি। এটার মতো মারাত্মক অপরাধ হতে পারে না, আমি যে অপরাধ করছি এতে আমার ফাঁসি হওয়া দরকার। কিন্তু আমার আব্বা যা করছে এগুলো ওনার কিছুই না, উনি যা করছে সৎ কাজ করছে, ভালো কাজ করছে, ন্যায় নীতি পরায়ণ কাজ করছে। আমি যেটা করছি এটাই আমি অন্যায় করছি, অপরাধ করছি, এবং এটার শাস্তি আমি সারা জীবন পাবো। উনি এটা সবার কাছে বলে বেড়াইতেছে, উনি আমাকে গজবে দিতেছে, আমি মৃত্যুর পরে দোজকবাসী হব। খুব অবাক লাগে কথাগুলো শুনলে, একটা পাপী মানুষ আমার মতো একটা ছেলের দোজকে দিচ্ছে যে কিনা তার স্ত্রী হত্যার আসামি। আমি যদি সেদিন আমার মামাদেরকে না বলে মামলা না উঠাইতাম তাহলে ওই মামলায় আমার আব্বার আজ ফাঁসি হয়ে যেত। আগেবার আমার আব্বারে ধরা খাইলে আমার আব্বার কিন্তু ফাঁসি হয়ে যেত, আব্বার নামে ওয়ারেন্টও বেরিয়ে গেছিলো। কিন্তু আমি আমার মামাদের হাত থেকে ওনারা বাঁচাই দিচ্ছি, এবং এইটাই মনে হয় আমার জীবনে আমার সর্বোচ্চ ভুল ছিল। যাই হোক, এরকম করে তখন আমি নিজুমকে নিয়ে পড়ে আসছি, ভাই নিজে চলতে পারি না, খেতে পারি না, ওরা একটা ভালো জামা কাপড় পরাইতে পারি না, খুব অভাব অনটনে তখন দিনগুলো কাটতেছে। আর এদিক দিয়ে আব্বা তখন তার সয় সম্পত্তি সব বাকশাক করে দিল। এমন করতে করতে কীভাবে জানি আমার নাম্বারটা, ওই যে আমার রফিক নানা বলে একজন নানা আছে, উনি আমার নাম্বারটা কীভাবে জানি পায়, এবং পাওয়ার পরে আমাদের গ্রামের উনি আমার একদিন ফোন দিচ্ছে, আমারে ফোন করে আমার বলে, ইব্রাহিম আমি তো রফিক নানা। আমি বললাম না আপনি তো চিনছি, আপনি আমার নাম্বার কই পেয়েছেন, বা আমি তো আপনার সাথে যোগাযোগ করি নাই। পরে বলে আমি ঢাকায় আসছি, তুই কই আসস? আমি বললাম আপনি ঢাকায় আসছেন, কখন আসছেন? বলে আমি আসছি তো আজকে 2 দিন। ওনার আবার এক ছেলে ঢাকায় থাকে, ছেলের বাড়িতে আসছে, ছেলের বাসায় আসছে। পরে আমি বলি না আমি তো অমুক জায়গায়। বলে আমি তোর সাথে দেখা করব। আমি বললাম ঠিক আছে আপনি আসেন। পরে উনি আমার সাথে দেখা করার জন্য আসছে। আমি বললাম না ঘরে চলেন। বলেন না ঘরে যেতে লজ্জা লাগে, তুই এমন বউ বিয়ে করছিস, আমি কেমনে মুখ দেখাবো? আমি বললাম ধরুন না সমস্যা নেই, আপনি আমার সাথে চলেন, কিছু হইব না। এই বলে আমি তখন নানারে নিয়ে ঘরে আসছি। আসার পরে নানা তখন নিজুমকে দেখলাম নিজুম নানার পা ধরে সালাম করলো। নিজুম নানার আগ থেকেই চিনতো, যেহেতু ওই বাড়িতেই থাকতো। পরে আমার অবস্থা দেখলো আর কি, মানে ঘরের অবস্থা, আসবাবপত্রের অবস্থা, বা আমাদের জীবনযাপনের অবস্থা সব কিছু দেখে আমাদের সাথে দুপুরবেলা উনি খাবারও খাইলো। খাওয়ার পরে আমার বিকাল, ওই দিন আমি হোটেল থেকে ছুটি নিয়েছি। পরে বিকালবেলা আমারে বলে যে ঠিক আছে আমি তো চলে যাব রাতের বাসে রংপুরে, তা তোর সাথে আমি একটু কথা বলবো, তুই বাইরে আয়। পরে ওর সাথে বেরিয়ে আসছে। আসার পর উনি আমার বৈশা বলতেছে যে
ইব্রাহিম কী সিদ্ধান্ত নিলি? আমি বললাম, না না সিদ্ধান্ত আর কি, আপনারা তো সবই জানেন, আমার আব্বা তার সব সয় সম্পত্তি তার এক ছেলে এক মেয়ে তার বউয়ের নামে দিয়ে দিছে। আমি তো এখন আমার বউ নিয়ে পড়ে আছে এখানে, কতটা কষ্টে আছি নানা বলে বোঝাতে পারবো না, মানে খুব কষ্টে জীবনযাপন করতেছে। উনি বলে, তা তো দেখলামই, তোদের বাসায় গিয়ে দেখলাম ঠিকমতো মনে হয় 3 বেলা খাবারও খেতে পারিস না। আমি বললাম যে না। তো উনি বলে, তোর বাবার অগাধ সয় সম্পত্তি, তোর বাবার এত সয় সম্পত্তি যেগুলো বলে বোঝানো যাবে না। এই সয় সম্পত্তির মালিক উড়ে এসে জুড়ে বসে অন্য কেউ মালিক হয়ে যাবে, আর তুই লিগেল মালিক হওয়ার পরেও তুই হোটেলে কাজ করে জীবন কাটাবি। আমি বললাম, নানা কী আর করা, আমার আব্বা যদি আমারে না দেয় তাহলে তো আমার কিছু করার নাই। নানা বলে, দিব না বললেই হলো, দিব না এটা বললেই হলো, তোকে জোর করে নিতে হবে। আমি বললাম, কী বলেন না না না, এটা কি সম্ভব? সম্পদ হচ্ছে আমার দাদার, এখন আমার দাদার থেকে বাবা পাইছে, বাবা যদি আমারে না দেয় তাহলে আমি এখানে জোর করবো কী করে? উনি আমারে বলে, আমি যেমনি পারি তোর বাবার সম্পত্তির মালিক আমি তোরে বানাবো, তোর বাবার সম্পত্তির মালিক আমি তোরে বানাবো। তুই এইভাবে থাকলে তুই মরে যাবি। এটা কোনো জীবন হইল? কয়েকদিন পর তোর বাচ্চা কাচ্চা হবে, তোর ফ্যামিলি হবে, এরপরে কেমনে খাওয়াইবি? আজকে না মেয়েটার ঘরে কোনো সন্তানাদি হয় নাই, এরপরে সন্তানাদি হইলে তুই কেমনে খাবি, কেমনে চলবি, মেয়েটার বা কেমনে খাওয়াইবি? একটা আবার কি চিন্তা করস নাই? আমি বললাম, না না, আমরা তো ইচ্ছে করে সন্তান নিতেছি না, কারণ সন্তান নিলে খরচ বাড়বে, খরচ চালাইতে পারবো না, এই জন্যই তো সন্তানাদি নিচ্ছি না। নানা বলে, আমি রংপুরে যাই, আমি একটা ব্যবস্থা করবো, তুই আমার লগে ফোনে যোগাযোগ রাখিস। তো রাতের বেলায় নানারা আমি রংপুরের বাসে উঠাই দিই, নানা চলে যায়। এরপরে মাঝে মাঝে নানার সাথে কথা হয়, মাঝে মাঝে কথা হয়। এরকম করতে করতে এদিক দিয়ে আবার নিজুম, আমি যতভাবেই চেষ্টা করলাম নিজুম কিন্তু আবারও প্রেগনেন্ট হয়, মানে বেবি কনসেপ্ট করে। মানে আমি আর শেষে আর বেবি নষ্ট করি নাই। এবং এভাবে নিজুমের পায়টা বাচ্চা আছে, তার নানা খুব টেনশন করতেছে, বাচ্চারা কেমনে খাওয়াবি, কেমনে কী করবি। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে নিজুম একটা মৃত বাচ্চা জন্ম দেয়, আমার একটা মৃত ছেলে সন্তান হয়। এখানে অনেকগুলো টাকা লাগে কিন্তু নিজুমের ওই অপারেশনটা করতে, এবং সম্পূর্ণ টাকা নানা আমাকে দেয়। নানা আমাকে গ্রাম থেকে টাকা পাঠায়, নানার টাকা আমি তখন নিজুমের অপারেশন সম্পূর্ণ করি। তাহলে কিন্তু নিজুম মারা যেত, আমি কিন্তু ওর অপারেশন করতে পারতাম না। তো আমার একটা মৃত ছেলে সন্তান হওয়ার পরে, মানে এটা পেট থেকেই মৃত বের হয়। এরপরে আমি ওরে নিয়ে আছি, ওভাবে চলতেছি। পরে এমন করতে করতে নানা আমার আব্বুর সাথে কথা বলে, অনেক দিন আব্বুর সাথে কথা বলে আমারে লাইনে রাখে, আমারে বলে, আমি তোর আব্বুর সাথে কথা বলি, তুই শোন তোর আব্বু কী বলে। আমার আব্বুরে বলে, এই ইব্রাহিম তোর সন্তান, ইব্রাহিম তোর পেটের সন্তান, ইব্রাহিম তোর মানে তোর পরিবার, ইব্রাহিম তোর রক্ত, এরপর ইব্রাহিমের সাথে তুই এটা করা ঠিক হয় নাই, এটা ওইটা। আমার আব্বা নাকি বারবার নানারে বলতেছে যে না, ওরে আমি ত্যায্য করছি, এর আমি মেনে নিব না। আমি ওর নানা বারবার বলে যে ওর নামে কিছু জায়গায় সম্পত্তি দিয়ে, অল্প কিছু হইলেও দিয়ে, ও কেমনে বাঁচবো, ওর তো একটা ভবিষ্যৎ আছে, ও সন্তানাদি হইলে, ওর ফ্যামিলি হইলে, ও বউ নিয়ে কেমনে চলবো, কেমনে খাইবো, কেমনে থাকবো, একটু জায়গায় সম্পত্তি ওর নামে লিখে দেয় না। আমার আব্বারে যতই বলে, আমার আব্বা একটা কথাই বলে, আমি দিব না, আমি ইব্রাহিমের নামে কিছুই দিব না, এবং আমি এই সন্তানকে কখনো মেনেই নিব না। এরকম করে নানা কথা বলে। এমন করতে করতে বেশ কয়েকটা মাস পরে একদিন নানা হঠাৎ করে আমারে বলে যে, ইব্রাহিম আমি ঢাকায় আসবো, তোর সাথে আমি কথা বলবো, তোর সাথে আমার জরুরি কথা আছে। আমি বললাম, না না, আপনি তো আমার সাথে ফোনেও কথা বলতে পারেন, ফোনে না বলে আপনি কেন আমার এখানে আসতে হবে? উনি আমার বলে, তাহলে তুই রংপুরে আয়, আমি তোর সাথে বৈশা কথা বলবো। আমি বললাম, না না, আমি রংপুরে যাব। তা উনি বলে, তুই রংপুরে আয়, খুব জরুরি কথা, তুই রংপুরে, আমি তোর সাথে বৈশা তারপরে কথা বলবো। আমি না, আচ্ছা ঠিক আছে, আমি রংপুরে যাব। পরে আমি নিজুমরে বললাম যে না না, এমনি চেষ্টা করতেছে আমার নামে আব্বার কাছ থেকে কিছু সম্পদ নিয়ে দেওয়ার জন্য, এখন আমাকে যাইতে বলছে, আমি যাবো। নিজুম বলে, আচ্ছা ঠিক আছে, যাও না, দেখো না কী বলে। পরে আমি রংপুরে গেলাম, যাওয়ার পরে নানার সাথে গোপনে দেখা করছি। দেখা করার পরে নানা বলে, তোর বাবা তো সম্পত্তি তোরে দিতে রাজি হয়েছে, এখনও তো তোর ভাই বোনরা মালিক হয় নাই, তারা তো এখনও নাবালক, সুতরাং এগুলো যেমনে পারে তোরা বাবার ফিরে আনবো, ফিরে আই না, তোর আব্বা পুরোপুরি কিন্তু ওদেরকে দেয় নাই। আমি তো ভাবছিলাম পুরোপুরি দিছে, পুরোপুরি দেয় নাই। তোর আব্বার নামে এখন অনেক কিছু আছে, তোর আব্বা রাখছে, আর ওদের কাছ থেকে যেগুলো দিছে এগুলোও নাকি কিছু দিছে, কিছু মিথ্যা মানুষকে বলছে, মানে তোরে হিট দেওয়ার জন্য। এখন তোর আব্বা বলছে তোর নামে সম্পত্তি দিবে, কিন্তু একটা শর্ত আছে, তোর নামে এত বিঘা জায়গা তোর আব্বা লিখে দিবে, কিন্তু একটা শর্ত আছে। আমি তখন বললাম যে না না, আমার আব্বার শর্তই তো মানে চিটিং শর্ত, আমি কোনো শর্ত মানতে রাজি নেই। পরে আমার বলে, তুই এখানে বসে ঠান্ডা মাথায় নানার কথাটা শোন, নানার বয়স হয়েছে, নানা বয়স্ক একজন মানুষ, আমি তোরে ঠকাবো না, আমার কারণে তুই ঠকবি না, তুই আমার কথা মনোযোগ দিয়ে শোন, আগে বস। আমি বললাম, ঠিক আছে আপনি বলেন, আমি শুনতেছি। উনি আমারে বলে, প্রথমত তোর আব্বারের সয় সম্পত্তির মালিক তোর এই সৎ ভাই বোন হইব, তোর সৎ মা হইব, এটা শুনতে তোর খারাপ লাগে না? আমি বললাম, তা তো আমার খারাপ লাগে, এখন আমার কী করার? উনি বলে, শোন, আমি তোর আব্বার সাথে কথা বলছি, বলার পরে তোর আব্বা আমাকে একটা শর্ত দিছে, ওই শর্ত যদি মানিস তাহলে তুই সম্পদ পাবি। আমি বললাম, শর্তটা কি? উনি বলে, শর্ত হচ্ছে তোর নিজুমকে তালাক দিতে হবে। আমি বললাম, বাহ,
দারুণ শর্ত। তারপরে বলে নিজুমকে তালাক দিয়ে তোকে তোর আব্বা এলাকাতে একটা বিয়ে করাবে, ওইখানে বিয়ে করতে হবে। আমি বললাম বাহ নানা বাহ, তো এই সিদ্ধান্ত আপনার কি মনে হয় আমি নিজুমকে ছেড়ে দিব সম্পত্তির আশায়? ওই সম্পত্তির মধ্যে আমি প্রস্রাব করি, ওই সম্পত্তি আমার দরকার নাই। নানা আমারে বলে শোন, এখনও তো ছোট মানুষ, শরীরে রক্ত গরম, এই জন্য দুনিয়াদারি সম্বন্ধে বুঝিস না। বাস্তবতা যে কত কঠিন, দুনিয়া যে কত কঠিন, যখন এটার সম্মুখীন হবি, সামনাসামনি হবি, তখন বুঝবি। আমি তোর একটা বুদ্ধি দিয়ে তুই আমার কথা শোন। আমি অনেক ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আমি একটা সিদ্ধান্ত বাইর করছি। এটা যদি তুই মানিস তাহলে তুই রাজ্যও পাবি, রানীও পাবি, সব পাবি, এটা তোর মান। আমি তখন বললাম কি? উনি বলে তোর আব্বা হচ্ছে পাগল। মানে আমাকে রফিক নানা বলতেছে তোর আব্বা হচ্ছে পাগল, তোর আব্বার মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নেই। যে কোনোভাবে একবার যদি তোর আব্বা তোর নামে দলিল দিয়া দেয়, এরপরে আর এই দলিল ফিরে নিতে পারবে? আমি বললাম না, তা একবারে দিবি কী করে? উনি তখন আমাকে বলা আমার পরিচিত একটা মেয়ে আছে, নাম হচ্ছে সায়মা, আমার শ্বশুরবাড়ির নাম হচ্ছে সায়মা, মেয়েটার আমি চিনি, আমি ওই মেয়েটার তোর বিয়ে করাবো। আমি বললাম আরে কী বলেন না, আমি তো অলরেডি বিয়ে করছি, আমার বউ আছে, তো আমি সায়মারই বিয়ে করবো কীভাবে? নানা তখন আমাকে বলে শোন, আমার কথা মনোযোগ দিয়ে শোন, এই গ্রামে কি হয় না হয় এগুলো কি তোর বউ নিজুম জানে? আমি বললাম যে না। নিজুম কি এই গ্রামের কারোর সাথে কথা বলে? আমি বললাম যে না। তখন নানা আমাকে বলে তুই একটা ভুয়া কাবিননামা তৈরি করবি, যেটা নকল, এবং আমি উকিল দিয়া তোর এটা বের করে দিব, আমার লোক আছে। আমি বললাম তারপর? বলে ওই উকিল ভুয়া কাবিননামার লোকটারে দিয়া তুই একটা তালাকের ব্যাপার তৈরি করবি। তালাকের ব্যাপারটা তৈরি করে তুই তোর বাবার কাছে যাবি, গিয়ে বলবি তুই নিজুমরে তালাক দিছস। আমি বললাম তারপর? বলে তালাক দিছস বলে তুই 2 দিন তোর আব্বার সাথে থাকবি এবং 3 দিনের মাথায় আমি তোর ওই সায়মা মেয়েটার বিয়ে করাবো। আমি বললাম তাহলে আমি তো বিয়ে করবো না। নানা আমাকে বলে শোন, আমি ওই সায়মার সাথে কথাবার্তা বলবো এবং বলে মেয়েটার আমি ওভাবেই বলবো, প্রয়োজনে মেয়েটার আমি কিছু টাকা পয়সা দিব, যে মেয়েটা শুধু স্বামী স্ত্রীর অভিনয় করবে, প্রয়োজনে যেদিন বিয়ে হবে এরপরের দিন তোরা আবার ছেড়ে দিবি। ওভাবেই মেয়েরে আমি রেডি করাবো। এবং তোর বাসর, তোর আব্বা বলছে যেদিন তোর ওই মানে তোর নিজুমকে ছেড়ে অন্য কোনো মেয়েরই বিয়ে করবে, তোর যেদিন বাসর হবে তার পরের দিনে তোর আব্বা তোর নামে এত বিঘা সম্পত্তি লিখে দিবি, কিন্তু নিজুমকে তালাক দিতে হবে। আমি বললাম নানা এটা কি করা ঠিক হবে? আমার নানা বলে শোন, এই কাজটা করার পরে একবার যদি তোর আব্বা তোকে সম্পদ দিয়ে দেয়, এরপরে যাই তুই নিজুমের সাথে সংসার কর না। আমি তো তোকে নিজুমকে ছেড়ে দিতে বলি নাই, আমি তো বলি না নিজুমকে তুই তালাক দে। এখন এইটা করলে পরে তোর ভবিষ্যৎটা অনেক সুন্দর হবে। নাতি রে, বাস্তব দুনিয়া অনেক কঠিন। দুমুঠো ভাতের জন্য মানুষ জীবন পর্যন্ত দিয়ে দেয়। এই দুমুঠো ভাত এখন শরীরে শক্তি আছে বলে খাইতে পারতেছিস, কয়েকদিন পর কোত্থেকে খাবি? তোর কি আছে? তোর তো কিছুই নাই। আজ তোর বাবার কোটি কোটি টাকার সম্পদ খাবে পাগল ছাগলে। তুই এটা কর, তুই যা, এবং যেভাবে পারস নিজুমরে বুঝিয়ে শুনে অন্তত 15 দিনের জন্য তুই চলে আয়। 15 দিন নিজুমরে রাইখা আয়, এবং খবরদার নিজুম যাতে কারোর সাথে যোগাযোগ না করতে পারে এলাকার, এই বলে তখন তুই আয়, বাকিটা আমি ব্যবস্থা করব। নানার সাথে কথাবার্তা বলে পরে ঢাকায় আসছি। ঢাকায় আসার পরে আমি নিজুমরে বললাম যে নিজুম, আমার নানা তো মামলা করছে, নানাই শিখিয়ে দিছে আমার ফোনে এটা বলার জন্য। আমি বললাম নিজুম, আমার নানা তো থানায় মামলা করছে আমার আব্বার নামে, যে আমার আব্বা তো সয় সম্পত্তি সব আমার সৎ ভাই বোনরে দিয়ে দিছে, আমিও তো মালিক, আমার বঞ্চিত করছে, এই জন্য নানা মামলা করছে। কারণ ওই মামলার দায় আমাকে কয়েকদিন গ্রামে থাকতে হবে, থানা হাজতে দৌড়াইতে হবে। আমার বলে তোমার আব্বা তোমারে মেরে ফেলবে, তোমার আব্বা অনেক রাগী, অনেক জিদি, তোমাকে মেরে ফেলবে, তুমি এটা করো না, আমাদের সয় সম্পত্তির দরকার নাই। আমি বললাম দেখো পাগলামি করো না, আমরা এখানে যে কষ্টে চলতেছি, আমাদের একটা সন্তান মারা গেছে, এরপরে যদি সন্তান হয় আমরা এটারে খাওয়াবো কে, ভরণ পোষণ দিব কোত্থেকে, কীভাবে মানুষ করবো, তুমি আমারে বলো। একবার বুঝতে চেষ্টা করো, যেভাবেই হোক আমি নানার সাথে কয়েকদিন থাইকা আব্বার কাছ থেকে সম্পদ বুঝে নিয়ে আমি একবার এসে তোমার সাথে সংসার করব। এই বলে সপ্তাহখানিক আমি নিজুমরে ঠান্ডা করি আবার আমি নানার কাছে যাই। নানার কাছে গেলে পরে নানা তখন তার এক উকিলের মাধ্যমে কেমনে একটা ভুয়া তালাকের পেপার নিজুমের বের করে একদিন নানা আমার নিয়ে সকালবেলা, আমার আব্বা তখন পুকুর ধারে বসে আছে, বসে দিয়ে মাছ ধরতেছে, ওইখানে গিয়ে আমার থাবড়ে বলতেছে মাপচা পা ধর। আমি তখন গিয়ে আব্বার পা চেপে ধরছি যে আব্বা মাফ করে দাও। আমার নানা তখন জুতা দিয়া গলে আমার আব্বার বলতেছে না জুতো দিয়ে পিটা, বেয়াদব কোনকার বেয়াদব। এরপরে আব্বা বলতেছে না ওরে সরান, ওরে আমার সামনে নেন না। নানা তখন বলে এই যে তুই যেমনে কইছস এমনি দে, মেরে তালাক দিছে। এবার আব্বা বলতেছে কই দেখি তালাকের ব্যাপার কই। পরে নানা তালাকের ব্যাপার বের করছে, আব্বা তখন চায় বলতেছে তালাক দিছে, ওই মেয়ে কই আছে? বলে সারিয়ে দিয়েছে, ঢাকাতে সারিয়ে দিয়ে তালাক দিয়ে চলে আসছে। আমি নিয়ে আসছি, তোর আমি বলছি না আমি তোর ছেলেরে নিয়ে আসবো, এই তোর ছেলেরে নিয়ে আসছে, এবার তুই বিয়ে শাদী করাই সংসার করা। আব্বা তখন আমার নানারে বলতেছে আপনি যেহেতু নিয়ে আসছেন আপনি বিয়ে শাদী করান, ও আর কোনোদিন যাইবো ওই মাইয়ার কাছে? আমারে বলে, আমি বললাম যে না আমি আর যাবো না, ওর তো আমি ছেড়িয়ে দিছি, তালাকে দিছি, আমি যাবো কেন? এরপরে নানা বলতেছে তুই বাড়িতে থাকবে। আমি তখন আসতে বাড়িতে গোপনে থাকতেছি, নিজের সাথে গোপনে ফোনে কথা হইতে আসে। তাই 1 দিন 2 দিন 3 দিন থাকতে থাকতে নানা একদিন আমার আব্বারে বললো যে চল একটা মেয়ে দেখতে যাবো। ওর জন্য একটা মেয়ে পাইছিলাম,
এইভাবে আমার শ্বশুরবাড়ির ওইদিকে। পরে আব্বা আমি মেয়ে দেখার জন্য গেছি, এবং যাওয়ার পরে ওইখানে আমার আব্বা তখন মেয়ে দেখছে, মেয়ে পছন্দ হয়েছে, আংটি পরাই দিছে। এখন ওই মেয়েরে আমার নানা মানে আমার রফিক নানা কী বলছে ওটা তার আমি জানি না, আংটি পরাই দিছে। এবং আমার রফিক নানা বলতেছে যে যেহেতু ছেলের জীবনে একটা ঘটনা আছে, এর তাড়াতাড়ি বিয়েটা করাই দে, লেট করিস না। এর 2 দিন পরে আমার আব্বা তখন আমার ওইখানে নিয়ে বিয়ে শাদী আমার করাই দিছে। সকালবেলা গেছে, আমরা বিয়ে শাদী করছি, আমি বিয়ে করলাম। বিয়ে করার পরে ওই সাইমারে নিয়ে আমি তখন আসছি। এই কয়েকটা দিন ধরে কিন্তু নিজম আমারে বারবার জিজ্ঞেস করতেছে, তুমি কি করো, তুমি কোথায় আসো, তুমি কোনো ভুল সিদ্ধান্ত নিতেছো না তো, তুমি কোনো অন্যায় করতেছো না তো? আমি বললাম যারে না, আমি কিছুই করতেছি না। তো যেদিন আমি বিয়েতে যাব ওই দিন নিজম আমারে প্রচুর ফোন দিতেছে সকাল থেকে। আমার নানা আমারে বলতেছে তুই মোবাইলটাই বন্ধ কর, মোবাইলটা বন্ধ কর, তোর আব্বার কাছে ধরা খেয়ে যাবি। আমি তখন মোবাইল ফোনটা সুইচটা বন্ধ করে দিলাম। করে আমি সকালবেলা গিয়ে তখন বিবাহের কাজ সম্পূর্ণ করে আমি তখন 2টার দিকে আমার বউ নিয়ে বাড়িতে আসছি। 2টা-3টা বেজে গেছে, বউ নিয়ে আসছে। আসার পর আমার সৎমা সহ বাসর ঘরটা সব রেডি করে দিল, আব্বাও দলিলপত্র রেডি করলো। পরের দিন আব্বা আমার নামে জমি জমা সব লিখে দিবে, এবং এটা নানার সাথে আমার কথাবার্তা হলো, এবং আমি বাসর ঘরে ঢুকলাম। বাসর ঘরে ঢোকার পরে বাসর ঘরে ঢোকার পরে প্রায় রাত্র 1টার কাছাকাছি বাইরে প্রচণ্ড রকমের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। পরে আমি তখন মানে বাসর ঘরে আমার বউ সাইমা আমারে বলতেছে কি হয়েছে, বাইরে তো চিৎকার কেন? আমি তো বুঝতেছি না। আবার সাইমার সাথে কিন্তু আমার কোনো কিছু হয় না, আমি ওর সাথে বসে বসে গল্প কথাবার্তা বলতেছি, এবং ও বলতেছে আপনার নানা তো আমারে বলছে এমনি আপনার সাথে তো আপনার ওভাবেই বিয়ে করেন নাই। একে কিন্তু নানা ওই যে সাইমার ওভাবেই রেডি করে বিয়ে করাইছে, যে ওর সাথে কিন্তু তোমার শুধু মুখেই বিয়ে হবে, পরে সারাসারি দিয়ে দিবা, ওই কিন্তু এইভাবে সব কিছু বলছে। পরে আমার বউর কথাও জিজ্ঞাসা করে, আমার বউর কথা বলি। এইভাবেই চিৎকার চেঁচামেচির মাধ্যমেই মানে হঠাৎ করে তখন বাইরে চিৎকার। আমি বলি কী চিৎকার চেঁচামেচি? একটা বার যে আমি তখন জানালাটা খুললাম, এবং জানালা খোলার পর আমি দেখলাম ভাই, এই জানালাটা খুলে আমি শুধু দেখলাম যে কেন জানি ধাক্কাধাক্কি হইতে আছে। এখানে রফিক নানা আছে, গ্রামের আরও লোকজন আছে, আমার আব্বাও আছে। ধাক্কাধাক্কির একটা পর্যায়ে আমি তখন এই দরজা খুলবো, ওই সময় বাইরে থেকে একটা চিৎকার দিছে। পর আমি তখন বেরোইছি ঘর থেকে। বেরোয়ার পর দেখলাম কয়েকজনে দৌড়াইতে আছে। আমি বেরিয়ে আমার সৎমারে বললাম কী হয়েছে? আমার সৎমা আমারে বলে নিজুম আসছে। আমি বললাম মানে নিজুম? বলে হ্যাঁ নিজুম আসছে। আমি বললাম কই? বলে ওই তো বিষ খেয়ে ফেলছে, হাতে বিষ ছিল, বিষ খেয়েছে, আমি কয়েকজন হসপিটালে নিয়ে গেছে। আমি বললাম নিজুম এখানে চলে আসলো, নিজুম বিষ খাইলো, অথচ এই সমস্ত কোনো কিছু আমি জানি না। বলো বিষ খাইছে, ওর তো লয়ে গেছে। আমি তখন ভাই পিছন থেকে দিলাম দৌড়, ওরে নিয়ে গেছে। মানে ওইখানে কীভাবে আসলো? পরে পিছন থেকে দৌড় দিলাম, এবং দৌড় দিয়ে আমি তখন দৌড়াইতে আসি। ওর তখন নিতে হসপিটালের দিকে নিয়ে গেল, এবং হসপিটালে নিয়ে বিষ নিষ্কাশন করতেছে। আমি তখনও ধুলে এসেছি ওই হসপিটালেই, এবং আনুমানিক প্রায় রাত্র আপনার 3টা কি 3:30টার দিকে ওইখানকার যিনি ডাক্তার ছিলেন তিনি তখন এই নিজুমকে মৃত বলে ঘোষণা করে। 3টা 3:30 বাজে ওরকম একটা সময় তিনি তখন বলতেছে যে মেয়েটা মারা গেছে। এবং ওর এই মৃত্যুর কথা শুনে আমি তখন মানে জায়গার মধ্যে বসে গেলাম। আমি তখন বলতেছিলাম যে আমি যে কী করলাম, এবং ওর মৃত্যুর খবর শুনে আমি তখন রফিক নানার দিকে তাকাইছি। রফিক নানার নিচের দিকে তাকায় কান্না করতেছে। আমি রফিক নানার দৌড়ে বললাম নানা এই কাজটা কী হলো নানা, ও নানা কাজটা কী হইলো? রফিক নানা তখন চশমাটা খুলে চোখের পানিগুলো মুছতেছে পাঞ্জাবের কাপড় দিয়া। আমি বললাম নানা আপনারা বলছেন সব কিছু ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, তবে কি নানা এটা হইল? ও নানা বলেন না, নানা কথা বলেন। নানা আমরা বলে শান্ত হ। আমি বললাম নানা আমি কিসের শান্ত হবো বলেন? আপনি কি আমাকে শান্ত করার জন্য এখানে নিয়ে আসছেন? নানা বলে তুই শান্ত হ। সকালবেলা আমার ভালোবাসার মানুষটারা কাটার জন্য লাশ কাটা ঘরে নিয়ে যাওয়া হলো, এবং লাশ কাটা গলে আমার ভালোবাসার মানুষ নিজুমের নিথুর দেহটাকে কেটে টুকরো টুকরো করে ওর ভিতরের কলিজা মাংসগুলোকে রেখে দিল। 3টার দিকে লাশ হস্তান্তর করলো। মাগরিবের আজান দিচ্ছে 4দিকে। কোনো মানুষ নিজুমকে দাফন করার জন্য আসে না, নিজুমের কবরে মাটি দেওয়ার জন্য কোনো মানুষ আসে না, কারণ এটা আত্মহত্যা করা লাশ। আত্মহত্যা যে করে সে নাকি দুনিয়াতে থাকা অবস্থায় দোজকের টিকিট পেয়ে যায়। নিজুম দুনিয়াতে থাকা অবস্থায় দোজকের টিকিট পেয়ে গেছে, যার জন্য নিজুমকে কেউ মাটি দেবে না। আমার নানা আর আমি দুজনে মিলে নিজুমের লাশটাকে মাগরিবের পরে কবরে দাফন করি। আজও ঠিক এই মুহূর্তটা পর্যন্ত আমি নিজুমের কবরের কাছেই বসে থাকি।
আমার আব্বা আমার নামে জায়গা ঠিকই লিখে দিল, কিন্তু ওই জায়গার লোভী তো আমি ছিলাম না। যে মেয়ে সাইমাটাকে আমি পরে বিয়ে করছি, আমার নানা বলে সাইমার সাথে সংসার কর, যা হবার তা হয়ে গেছে। আমি আর সাইমার সাথেও সংসার করিনি। আমার ওই রফিক নানা মারা গেল, আমার আব্বাও মারা গেল। আজ থেকে বেশ কয়েক বছর আগে আমার সৎ মাও মারা গেল। সবাই একে একে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, শুধু আমি আছি। নিজুমের স্মৃতিগুলোকে বুকে আঁকড়ে ধরে আজও নিজুমের কবরের পাশে আমি চিৎকার করে কেঁদে যাচ্ছি। এক জীবনে হয়তো নতুন করে আমার আর কাউকে পাওয়া হবে না। আমি আজও নিজুমের কবরের কাছে আল্লাহর কাছে হাত ধুয়ে প্রার্থনা করি, পরপারে আমি যেন নিজুমকে পাই। ভাই, অনেকেই বলে নিজুম আত্মহত্যা করেছে, সুতরাং আত্মহত্যা করা মানুষ কখনো বেহেশতে যেতে পারে না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে কান্নাকাটি করে রোজা থাকি এবং আল্লাহকে সবসময় বলি আমি যাতে জান্নাতবাসী হই। আমি যদি জান্নাতে যেতে পারি, আর জান্নাতে যে লোক যায় সে নাকি যা চায় আল্লাহর কাছে তাই পায়, আমি ওই জান্নাতে গিয়ে আমার ভালোবাসার মানুষ নিজুমকে চাইব। বাকি জীবনটা নিজুমকে নিয়ে পরকালে সুখে শান্তিতে কাটাবো। আপনি আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রংপুরের ভাই ইব্রাহিমের জীবনের হৃদয় বিদারক করুণ বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। ইব্রাহিমের বাবার কারণে ওর পুরো জীবনটা নষ্ট হয়ে গেল। প্রশ্ন আমার একটাই রয়ে গেল, ইব্রাহিমের কাছে আজ আপনাদের কাছেও ইব্রাহিমের বাবা যাওয়ার সময় কত বিঘা সম্পত্তি নিয়ে গেল? নিজুম যাওয়ার সময় কত বিঘা সম্পত্তি নিয়ে গেল? ইব্রাহিমের সৎমা যাওয়ার সময় সাথে করে কি নিয়ে গেল? ইব্রাহিমের জন্মদাতা মাই বা জীবন দশায় কী পেল, আর মৃত্যুর পরে সাথে করে কি নিয়ে গেল? 3.5 হাত জায়গার সাদা কাপড় ছাড়া আমরা এই পৃথিবীতে কী নিয়ে যেতে পারি বলেন তো? এরপরও সম্পত্তির লোভে আমরা এক একটা মানুষ থেকে মানুষহীন পশু হয়ে পড়ি। আজ আপনি থানাতে যান, আপনি কোর্টে যান, আপনি আদালতে যান, আপনি বেশিরভাগ দেখবেন কি জানেন? জায়গা সম্পত্তির মামলা। আমাদের সমাজে যত মার্ডার হয়, খুন হয়, তার বেশিরভাগই ঘটে শুধুমাত্র জায়গা সম্পত্তির জন্য। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানেই বিদায়। ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।